তাহলে মেজারমেন্টের আজকে আমাদের সেকেন্ড ক্লাস। আগের দিন আমরা ডাইমেনশন নিয়ে বুঝিয়েছিলাম, ডাইমেনশন কি করে বার করতে হয় আমরা এটা বুঝিয়েছিলাম, বাট উই হ্যাভ নট গন থ্রু অ্যাবাউট দ্য ইউজেস অফ ডাইমেনশনাল অ্যানালাইসিস। ডাইমেনশনাল অ্যানালাইসিসের ফলে আমরা কি কি করতে পারবো সেটা নিয়ে আমরা কিন্তু বুঝিনি। বাট গত ক্লাসে আমরা কিছু ডিপিপি দিয়েছিলাম, সেই ডিপিপির সলিউশনগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। তো এট ফার্স্ট একটা কোশ্চেন চয়েস করছি আমরা গত ক্লাস থেকেই, যে দেখি কোশ্চেনটা মোটামুটি অ্যাটেম্প্ট করতে আমরা পারছি কি না। সরোজ দাঁড়িয়ে বলতো কি হবে উত্তর এটার, পড়তে পারছিস নিশ্চয়, আই হোপ দেখতেও পাচ্ছিস, বুঝতেও পারছিস, উত্তরটা বল কি হবে। কোশ্চেনটা হচ্ছে, প্রত্যেকে দেখো, কে বলতে দাও। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ক্যারেক্টারিস্টিক্স অফ ইউনিট। এককের একটা বিশেষ বৈশিষ্ট্য কি হবে? দ্য ইউনিট মাস্ট বি ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড। আগের দিন ক্লাসে ডিটেল আলোচনা করেছিলাম, ইউনিভার্সালি অ্যাকসেপ্ট হতে হবে, এটাই রাইট। আচ্ছা বাকিগুলো দেখি। ইট মাস্ট বি ইনভ্যারিয়েবল অ্যান্ড ওয়েল ডিফাইন্ড, এটা নয়, এটা নয়, ঠিক আছে। ইনভ্যারিয়েবল অ্যান্ড ওয়েল ডিফাইন্ড হবে না, তাই তো? আচ্ছা, ইট মাস্ট বি সুইটেবল সাইজ অ্যান্ড ইজিলি অ্যাভেলেবল, এটাও হবে না, তাই তো? তাহলে হবে না কেন বললি? আমি আগের দিন কি বলিনি যে এটা ওয়েল ডিফাইন্ড হতে হবে, প্রিসাইজলি ডিফাইন্ড। তাহলে প্রথম দুটো অপশন দেখলাম যখন হয়ে গেছে, তৃতীয় অপশন দেখার দরকার নাই, বিকজ অল অফ দ্য অ্যাবভ আসছে, তাই না? বসো। সো অল অফ দ্য অ্যাবভ, এক্ষেত্রে আমরা অ্যান্সারটা নিয়ে নেব। তো এমসিকিউ এইভাবে আমরা মোটামুটি আস্তে আস্তে প্র্যাকটিস করব, কিভাবে হবে, কিভাবে করতে হয়, কারণ ফার্স্ট সেমিস্টারটা আমাদের এমসিকিউ এর মধ্যে দিয়েই যাবে। এটা টিপিক্যাল আমাদের একটা ডিপিপি, একটু ব্রাইটনেস লাগতে পারে তোমাদের চোখে, খুব তাড়াতাড়ি চলে যাবে, কারণ যত তাড়াতাড়ি আমরা করব। যাই হোক, এগুলো দেখো কতগুলো সোজা সোজা কোশ্চেন ছিল। প্রথমে এটা কি ছিল? ইউনিট অফ স্পেসিফিক রেজিস্ট্যান্স, তাই না? স্পেসিফিক রেজিস্ট্যান্স কি হয়? ওহম মিটার, নাকি রে? ওহম মিটার। সো ওহম মিটার শুড বি ইওর অ্যান্সার। এগুলো দেখো সোজা কোশ্চেন ছিল। টেম্পারেচার ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ ডিরাইভড কোয়ান্টিটি, নান অফ দ্য অ্যাবভ, নাকি? কেন হবে না? কারণ টেম্পারেচার ডিরাইভড কোয়ান্টিটি তো নয়। টেম্পারেচার ইজ এ কি? তোমার ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। যেহেতু টেম্পারেচার ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, সেজন্য তাকে ডিরাইভড কোয়ান্টিটি আকারে প্রকাশ করবো না। সো নান অফ দিস লিখবো। পোটেনশিয়াল ইজ মেজার্ড ইন, পোটেনশিয়াল মানে হচ্ছে বিভব। বিভব কিসের সাহায্যে মাপা হয়? না তো জুল পার কুলম। তোমরা জানো জুল পার কুলমকে আমরা কি বলি? ভোল্ট, নাকি? ক্লাস 10 এ পড়েছি আমরা, মনে করে দেখতে পারো। জুল পার কুলমকে আমরা বলি ভোল্ট। সো জুল পার কুলম শুড বি ইওর অ্যান্সার। দ্য সিমেন্স অর সিমেন ইজ দ্য এসআই ইউনিট অফ কি হয়? বলো, কন্ডাক্ট্যান্স, তাই না? পরিবাহিতাঙ্ক, কন্ডাক্ট্যান্স। সো কন্ডাক্ট্যান্সের অ্যান্সারটা নেবো আমরা পরিবাহিতাঙ্ক। তোমরা পড়েছো সিমেন্স বা কি হয়? মো পার মিটার, মনে পড়ছে ক্লাস, সরি মো। তারপর হোয়াট ইজ দ্য ইউনিট অফ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি, চৌম্বক ভেদ্যতা। এবার এটা মুখস্থ করতে হবে, এখন পারবে না, ক্লাস 12 এ আছে। ওয়েবার পার অ্যাম্পিয়ার মিটার। সো একের অ্যান্সারটা নেবো আমরা ওয়েবার পার অ্যাম্পিয়ার মিটার। বাট তোমাদের নোটসে যে ছক আছে সেখানে থাকা উচিত ছিল, যে ছকটা দেখবে নোটসে দেওয়া আছে, সেই ছকের মধ্যে ওয়েবার পার অ্যাম্পিয়ার মিটারটা থাকা উচিত। এটার আরেকটা একক মনে রাখবা, হেনরি পার মিটার হয় কিন্তু, হ্যাঁ। তাহলে ম্যাগনেটিক পারমিয়াবিলিটির একক শুধুমাত্র ওয়েবার পার অ্যাম্পিয়ার মিটারই হবে না, হেনরি পার মিটারটাও তার অ্যান্সার আমরা এখানে চয়েস করব। ক্লিয়ার হয়েছে? সো হেনরি পার মিটার কোন এক জায়গায় থাকলে হেনরি পার মিটারটাকেও আমরা এখানে নেব। 6 কোশ্চেনটা কি বলছে? দ্য এসআই ইউনিট অফ কোএফিসিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাকট্যান্স। মিউচুয়াল ইন্ডাকট্যান্স মানে হচ্ছে পারস্পরিক আবেশাঙ্ক, এটার একক হয় হেনরি। ক্লাস 12 এ পড়বো, সেজন্য এখন এগুলো বুঝতে অসুবিধা হলে পরে এগুলো ক্লাস 12 এ আছে। কেন দিয়ে রেখেছি? আমরা মেমোরিতে রাখবো বলে, একটু মাথায় রাখবো কোশ্চেনের উত্তরগুলো, তাহলে কি হবে? আমাদের অনেক সময় কোনো জায়গায় এলে পারবো আমরা, না তো আমরা আস্তে আস্তে সবই শিখবো, চিন্তা করো না। এটা নাই মনে রাখতে পারো, তার কারণ কি? এটা ক্লাস 12 এ আছে। বাট আমরা যেহেতু মেজারমেন্ট চ্যাপ্টার, সেজন্য এককটাকে তুলে রেখেছি, যাতে করে তোমাকে আমি জানাতে পারি একটা কোশ্চেনের মাধ্যমে, চিন্তা করো না। দ্য সারফেস টেনশন অফ এ লিকুইড ইজ 70 ডাইন পার সেমি, এসআই এ কত হবে? তাহলে আমার সিম্পল কথা, স্যার আমাকে দিয়েছে 70 ডাইন পার সেমি। ডাইন পার সেমিকে যদি এসআই নিয়ে যায়, তাহলে ডাইন মানে কত স্যার? না তো ডাইন মানে স্যার 10⁻⁻5 নিউটন। ঠিক বলছি তো? কেন স্যার? 1 নিউটন মানে 10⁵ ডাইন। ভালো করে বোঝো, 1 নিউটন, 1 নিউটন মানে হয় 10⁵ ডাইন। তাহলে স্যার 1 ডাইন সমান কত? 10⁵, সরি 1/10⁵ নিউটন, তাই না? তো হ্যাঁ তাই হবে। তাহলে 1/10⁵ নিউটন চলে গেল। আর বাই সেমি আছে, বাই সেমি মানে কি? 1/100 মিটার, তাই তো? কেন? 1 সেমি মানে হচ্ছে 1/100 মিটার, তাই তো হয়? তাহলে নিচে চলে গেল 1, ওপরে কি চলে গেল স্যার? 100, আর নিচে চলে গেল মিটার, তাই না? এরকম কিছু হলো। এবার যদি আমরা কাটাকুটি দেখি, তাহলে দুটো শূন্য কেটে গেল, তাহলে 10 কিউবের সাথে কত চলে গেল? 10 কিউব, তাই তো? আর একটা শূন্য কেটে গেলে কত হয়? 10 স্কোয়ার।
তাহলে কত হবে 7 ইন্টু 10⁻²। এটা কি এসছে সবার? নিউটন বাই মিটার, তাই না? সো সিম্পল পেয়ে গেলাম আমরা। ডাইন থেকে সেমিতে নিয়ে গেলাম, দেখো ডাইনকে নিয়ে গেলাম নিউটনে আর সেমিকে নিয়ে গেলাম মিটারে, দিয়ে কনভার্ট করে নিলাম। কার বুঝতে অসুবিধা বলবে বলো, আরেকবার বোঝাবো। 70 ডাইন বাই সেমি, বলো এক ডাইন সমান কত নিউটন হয়? ওই তো বাবা, 1 নিউটন সমান 10⁵ ডাইন। তাহলে 1 ডাইন মানে কত হবে? 10⁻⁵ নিউটন, না উল্টে হবে না? তাহলে 70 গুণিত 10⁻⁵ ইন্টু, দেখো নিউটন আছে, নিউটনটা লিখলাম, এই যে নিউটনটা, আর নিচে সেমি আছে। বলো নিচে সেমি মানে কত? নিচে সেমি মানে হচ্ছে 10⁻² মিটার। হ্যাঁ না না বলো তো, হবে না? হবে না, এই লিখলাম। তাহলে কত হবে স্যার? 70 বাই 10⁵, ওপরে চলে গেল স্কোয়ার, দিয়ে চলে গেল নিউটন পার মিটার। এবার দুটো শূন্য একটা শূন্য, তিনটে শূন্য, তিনটে শূন্যকে নিচে কাটলে হবে 10², তাই না? তাহলে কত হয়ে যাবে? 7 ইন্টু 10⁻² নিউটন পার মিটার। বুঝতে পারলাম ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? নেক্সট, জুল সেকেন্ড ইজ এ ইউনিট অফ। জুল সেকেন্ড কার ইউনিট হতে পারে? চলো দেখি আমরা। হ্যাঁ বলো, পেরেছো কেউ এটা? এনার্জি, এনার্জি তো শুধু জুল হয় বাবা। কৌণিক ভরবেগ। দেখো আমরা যদি এনার্জি দেখি, প্রথমে এলিমিনেট করো, রাখো। এনার্জি মানে হচ্ছে জুল, শক্তির একক জুল হয়, তো জুল তো বাদ চলে যাবে। আচ্ছা তারপর দেখো পাওয়ার, ক্ষমতার একক তো জুল পার সেকেন্ড, তাহলে ক্ষমতা বাদ চলে গেল। দেখো অপশন এলিমিনেট করো না, তো ক্ষমতা তো বাদ চলে গেল কেন? জুল পার সেকেন্ড হয়, জুল পার সেকেন্ড তো বাদ চলে গেল ক্ষমতার একক। পড়ে থাকলো টর্ক। টর্ক তোমরা হয়তো জানতে পারো না, যে টর্ক মানে হয় কি? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে নিউটন গুণিত মিটার মানে এটা জুল হওয়া উচিত। তাহলে সামহাউ এই তিনটে যে তোমার কাছে নোন ছিল, অপশন এলিমিনেট করে আমি অ্যাঙ্গুলার মোমেন্টাম করলাম। বুঝতে পারলাম ব্যাপারটা? এবার অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে দেখো কি করে হয়। আচ্ছা জুল সেকেন্ড মানে, দেখো জুল সেকেন্ড মানে কি? আচ্ছা জুল মানে জিনিসটা কি? আগের দিনকে বোঝালাম 1 জুল মানে স্যার 1 কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2। এটা কি বুঝিয়েছিলাম? হ্যাঁ না বল। 1 জুল মানে এটা কি আগের দিন বুঝিয়েছিলাম? একটা কোশ্চেন নিয়েছিলাম, মনে করে দেখ, স্লাইডে ছিল। আর তার সাথে কত গুণ করছিস তুই? সেকেন্ড। তাহলে জুল সেকেন্ড মানে কি? কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -1 দাঁড়ায়। হ্যাঁ না বলবে। এটাই দেখ জুল সেকেন্ড মানে দাঁড়ায়। আর অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টামকে আমরা এল দিয়ে লিখি। এল মানে কত হয় বলতো? এম ভি গুণিত আর। এম মানে কত? কেজি। ভি মানে কত? মিটার সেকেন্ড -1। আর আর মানে কত স্যার? মিটার। দেখ এটা মানে দাঁড়ায় কেজি মিটার স্কোয়ার সেকেন্ড -1। দেখ দুটোই সেম। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম এটা কি করে জানলেন স্যার? তুই জানবি আস্তে আস্তে, সবে তো শুরু করেছিস। এটা আমি জানি এমভি ইন্টু আর হয়। এবার স্যার এইসব কোশ্চেন কেন দিচ্ছেন? তাহলে তো পারবো না। আরে বলছি তো পারবি না, তোকে তো কেউ দিব্যি দেয়নি যে তোকে 20টা করতে হবে। তো 20টা কিছুই করিস না, 0 পার, তাও হবে, অসুবিধা নাই। প্রথম শিখছিস তো, 2 মাস পর আমাকে বলবি না যে স্যার 20টাতে 0 পাচ্ছি, তখন দেখবি তুই 20টাতে মোটামুটি 5টা 6টা 10টা করে পাচ্ছিস। এবার যে যত ভালো পারবে তত ভালো। এবার ইউনিট অফ স্টিফান বোলজম্যান কনস্ট্যান্ট, সেই জন্য আমি বলেছিলাম আমার নোটসে যে ছক আছে সেই ছকটা একবার দেখে নিও। তাহলে ইউনিট অফ স্টিফান বোলজম্যান ইউনিট কি হয়? ওয়াট পার মিটার স্কোয়ার কেলভিন টু দি পাওয়ার 4, তাই তো? এইটা হয়, এটা মুখস্থ করে নিতে হয়, একের কোশ্চেন এটা। এবার যদি কেউ বলো মুখস্থ করবো না, তার থিওরি আছে তো, আমরা শেখাবো তো, ক্লাস 11-এ পুরো শেখাবো, চিন্তা করো না। তাহলে এটা হলো ওয়াট পার মিটার স্কোয়ার কেলভিন টু দি পাওয়ার 4। তাহলে এটা বলছে ইয়ংস মডুলাস অফ স্টিল ইজ কত দিয়েছে আমাকে? আমাকে দিয়েছে 1.9 ইন্টু 10 টু দি পাওয়ার 11 নিউটন বাই মিটার স্কোয়ার। এটা দিয়েছে, ভালো করে দেখো, এটা আমাকে দিয়ে রেখেছে, ঠিক তো? এবার আমাকে কি বলছে? হোয়েন এক্সপ্রেসড ইন সিজিএস ইউনিট ডাইন পার সেমি স্কোয়ার। তাহলে ডাইন পার সেমি স্কোয়ার করো, তাহলে 1.9 ইন্টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 11 তো ছিলই স্যার। 1 নিউটন মানে না 10 টু দি পাওয়ার 5 ডাইন। হ্যাঁ না বলবে। আর দেখো 1 মিটার মানে হয় 10 স্কোয়ার সেমি, 100 সেমি, কিন্তু তার তো স্কোয়ার আছে। তার মানে 10 স্কোয়ারের যদি স্কোয়ার করো কত হবে? 10 টু দি পাওয়ার 4। আর নিচে কি লিখে দেবো আমি? সেমি স্কোয়ার। নিচে লিখে দেবো সেমি স্কোয়ার। কে এই জায়গাটা বুঝিসনি বল, আমি বুঝাবো। কে বুঝিসনি বল, আমি বোঝাবো। দেখ নিউটনের জন্য লিখলাম 10 টু দি পাওয়ার 5 ডাইন, আর মিটার স্কোয়ারের জন্য লিখলাম 10 টু দি পাওয়ার 4 সেমি স্কোয়ার। কেন? 1 মিটার মানে 10 স্কোয়ার সেমি, তাহলে তার স্কোয়ার করলে কত হবে? 10 টু দি পাওয়ার 4 সেমি স্কোয়ার হবে। হ্যাঁ না বল।
তাহলে এটা করলে কত হবে দেখ, 10⁵ 10⁴ কাটলে এখানে 10 থাকে পড়ে, 10 এর সাথে 11 গুণ করলে 1.9 ইন্টু 10⁻, কত হয়ে যাবে স্যার 12 ডাইন পার সেমি স্কোয়ার। ক্লিয়ার হয়ে যায়? ওই অপশন কই, 3 নম্বর অপশনটা রাইট হয়ে যাবে, ঠিক তো? 3 নম্বর অপশনটা রাইট হয়ে যাবে। 11টা, which one of the following pairs of quantities and their units is a proper match? তাহলে ইম্পালস মানে নিউটন পার সেকেন্ড না, হয় না, এটা মনে রাখবি, ইম্পালস মানে হয় নিউটন ইনটু সেকেন্ড। তাই এখান থেকে মনে রাখতে হবে ইম্পালস সমান কত হয়, নিউটন ইনটু সেকেন্ড। তাহলে এটা তো হবে না। কি করে বুঝলেন স্যার? নিউটনের ল অফ মোশন চ্যাপ্টারে আছে, পড়াবো তখন দেখবি, হয় না। আচ্ছা, ম্যাগনেটিক ফ্লাক্স এটা ওয়েবার, আচ্ছা এটা দেখছি, এটা তো জানি না। আচ্ছা, পাওয়ার ফ্যারাড এটা তো হবেই না, কেন পাওয়ার ওয়াট হয়, হ্যাঁ না বল? দেখ এই দুটো তো মোটামুটি জানা পেলি। আর ক্যাপাসিট্যান্স এটাও জানিস না, আমি যেহেতু জানি ক্যাপাসিট্যান্স ধারকত্ব হেনরি হয় না, তাহলে ক্যাপাসিট্যান্স হেনরি হবে না, পাওয়ার ফ্যারাড হবে না, ইম্পালস নিউটন পার সেকেন্ড হবে না, তাহলে অনলি রাইট হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ওয়েবার। সো ম্যাগনেটিক ফ্লাক্স ওয়েবার, দ্যাট শুড বি ইওর রাইট অ্যান্সার। সো ম্যাগনেটিক ফ্লাক্স ওয়েবার, দ্যাট শুড বি ইওর রাইট অ্যান্সার। The numerical values of Young's modulus in SI unit is beta. তাহলে SI কত দিয়েছে স্যার, বিটা ইনটু নিউটন পার মিটার স্কয়ার, হ্যাঁ না বলতো? আমার আগের কোশ্চেনটাতে দেখ বিটা দেয়নি, একটা ভ্যালু দিয়েছিল, কত এইটা, হ্যাঁ না বল? এই কোশ্চেনে এটাকেই কি বলে দিচ্ছে আমার এখন, বিটা, এটাকেই বিটা বলে দিচ্ছে। কোশ্চেনটা ভালো করে বুঝবো, দেখ নিউমেরিক্যাল ভ্যালুটা কত বলছে, বিটা। আগের কোশ্চেনে কি এটাই নিউমেরিক্যাল ভ্যালু ছিল, হ্যাঁ না বল? আর নিউমেরিক্যাল ভ্যালুটাকে আমার এই কোশ্চেনে কি বলছে স্যার, বিটা। তাহলে এসআই ইউনিট যেহেতু, তাহলে নিউমেরিক্যাল ভ্যালু ইনটু কি লিখতে হবে আমাকে, ইউনিট। আমরা আগের দিন এন ইনটু ইউ পড়েছিলাম, মনে করে দেখতে পারিস। তাহলে স্যার নিউমেরিক্যাল ভ্যালু ইনটু ইউনিট লিখলাম। এটাকে কিসে কনভার্ট করতে হবে স্যার, সিজিএস এ। তাহলে চলো সিজিএস এ কনভার্ট করো। তাহলে এটা যদি সিজিএস এ কনভার্ট করতে হয় স্যার, তাহলে বিটা গুণিত নিউটন মানে স্যার 10⁵ ডাইন, আর মিটার স্কোয়ার মানে 10⁴ সেমি স্কোয়ার, এটা কাটাকুটি গেলে স্যার 10 বিটা পড়ে থাকে, হ্যাঁ না বলবে? তো এইটাই আমার উত্তর হচ্ছে। কত সহজ ছিল কোশ্চেনটা, ভাবো একবার। আমি শুধু ইউনিটটাকে কনভার্ট করে নিলাম, আমরা শুধু ইউনিটটাকে কনভার্ট করলাম, আর কিছুই করিনি, এখানে গল্পটা সেম সেম আছে, তাই না? লজিকটা বোঝাতে পারছি, বুঝতে পারছো সবাই? চলো 12 হলো, 13টা দেখো, আমাকে একটা ইকুয়েশন দিয়েছে। আচ্ছা, আশা করছি ক্লাস 10 এ এই ইকুয়েশনটা শিখিয়েছিলাম, এটাকে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন বলা হয়। এটা হচ্ছে কনস্ট্যান্ট কে, দ্য ইউনিট অফ এ ইজ। এবার দেখো ইউনিটের একটা বিশেষ গুরুত্ব হচ্ছে সেম ইউনিটকে তুমি যোগ করতে পারবা, সেম ইউনিটকে তুমি বিয়োগ করতে পারবা, কিন্তু কখনো আলাদা আলাদা ইউনিটে যোগ বিয়োগ করা যাবে না। যেমন তোমাকে 5 কেজি একটা মাছ কিনতে দিয়েছে, তুমি তার মধ্যে আরো 2 কেজি মাছ কিনে টোটাল 7 কেজি মাছ কিনে আনতে পারো, কিন্তু তোমাকে কখনো এরকম বলবে না যে তুমি 5 কেজি মাছ কিনে এনেছো, তার সঙ্গে 2 ফুটের একটা কিছু লম্বা কিছু কিনে এনেছো, যদি যোগ করে হয়ে গেল 5 আর 2 7 ফুট, হবে না। অর্থাৎ কেজির সাথে কেজিকেই যোগ করা যায়, ফুটের সাথে ফুটকেই যোগ করা যায়। তোমার দৈর্ঘ্য কত ছিল স্যার, 5 ফুট, এবছর কত বাড়লো, 1 ফুট দিয়ে হলো 6 ফুট, তুমি করতে পারবা। কিন্তু তখন তোমার এইটা যদি বলি আমি, তোমার দৈর্ঘ্য কত ছিল স্যার, 5 ফুট, ওজন কত বাড়লো, 2 কেজি, দিয়ে যোগ হবে, আর হবে না। ফুটের সাথে কেজিকে কি করে যোগ করবা? তাহলে এখানে স্পষ্ট দেখতে পাচ্ছ পি আর এ বাই ভি স্কোয়ার, এই রাশিটা আর এই রাশিটা দুটো সময় যোগ হলে পরে এই পুরোটার ইউনিট কি থাকবে স্যার, সেম। মানে আমরা এখানে স্পষ্ট কথা লিখতে পারবো, ইউনিট অফ পি শুড বি ইকুয়ালস টু ইউনিট অফ কি হবে স্যার, এ বাই ভি স্কোয়ার, হ্যাঁ না বলো? এটা যেন মাথায় থাকে। সো ইউনিট অফ পি শুড বি ইকুয়ালস টু ইউনিট অফ এ বাই ভি স্কোয়ার। কেন হলো? কারণ মাঝে যোগ বিয়োগ আছে, মাঝে যোগ বিয়োগ আছে। যোগ বিয়োগের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, যে তোমার যদি দুটো কোয়ান্টিটির মাঝে যোগ বিয়োগ থাকে, তাহলে তাদের ইউনিট সবসময় কি হবে স্যার, সেম হবে। এটা যেন মাথায় ঢুকে থাকে ভাই। তাহলে ইউনিট অফ পি কি, সিজিএস এ দেখতে পাচ্ছ আছে দেওয়া। তাহলে পি মানে প্রেসার, প্রেসারের ইউনিট কি হয় স্যার, ডাইন পার সেমি স্কোয়ার। তাহলে তো আমি এখানে ডাইন বাই সেমি স্কোয়ার লিখবো, প্রেসারের ইউনিট। আর ইউনিট অফ এ, এ তো বার করতে হবে আমাকে। আর ভি মানে কি, নিশ্চয়ই তোমরা গ্যাসের আচরণে জানো, ভি মানে হচ্ছে আয়তন। তাহলে আয়তনের একক কি হয় স্যার, সিজিএস পদ্ধতিতে সেমি কিউব, আর সেমি কিউবের কি দেওয়া আছে, স্কোয়ার। তাহলে কত হবে, সেমি টু দি পাওয়ার 6। আর অঙ্কের স্যার তোমাকে শিখিয়েছেন যে এই নিচেরটা কাটা যেতে পারে এই সিচুয়েশনে, তাহলে স্কোয়ার কাটলে কত হবে স্যার, 4 হয়ে যাবে। তার মানে এ শুড বি ইকুয়ালস টু ডাইন ইনটু সেমি টু দি পাওয়ার 4। আছে কোথাও? হ্যাঁ স্যার, দুইটা। এবার আমি জানি না তোমরা কত কি বুঝছো, দেখো ডিপিপি তোমার হাতে দেওয়া আছে একটা, এই ডিপিপি দেখছো আর উত্তরগুলো দাগিয়ে নিচ্ছ। যদি তোমার মনে হয় যে না এগুলো বুঝে যাচ্ছি, বাড়ি গিয়ে করতে পারো, ভেরি গুড, ফ্যান্টাস্টিক। আর যদি তোমার মনে হয়
যে উত্তর দাগালেই আমার হয়ে যাবে, এগুলো মনে রাখবো, বিশ্বাস করো কোশ্চেন এরকম আসবে না। কোশ্চেন এর থেকে 2000 3000 টাইম হায়ার লেভেলের কোশ্চেন আসবে। তো যারা ভাবছো যে শুধু এখান থেকে টিক মেরে দিলাম আমার তো একটা প্রশ্ন উত্তর হয়ে গেল, তোমাকে এখানে কনবানেগা কারোর প্রতি কুইজ খেলতে দেবে না, কোশ্চেন দেবে। তাহলে এগুলো সলিউশন কি করে হচ্ছে প্রত্যেকটা প্রসেস কিন্তু তোমাকে জানতে হবে। তো এগুলো যেন তোমার জানা থাকে, মাথায় থাকে কথাটা। হ্যাঁ, এমন নয় যে স্যার বলে দিলে এটা উত্তর ঠিক হবে, স্যার খেটে মরছে, ঠিক আছে আমি এগুলো কিচ্ছু লিখবো না, আমি তো জেনে নিলাম এটা। যদি এটা না দিয়ে অন্য কোয়েশ্চেন দেয় তখন কি করবি? এটা নাও তো দিতে পারে রে ভাই, তখন তুই যদি এই প্রসেস না জানিস তুই তো বার করতে পারবি না। আর আমার ধারণা ফিজিক্সে 11-12 এরকম প্রসেস কয়েক হাজারখানা আছে, কটা মনে রাখতে পারবি বাবা? তার জন্য ভগবান দুটো জিনিস মানুষের মাথায় বুদ্ধি দিয়েছে, খাতা আর পেন, সেটা ইউজ করতে হয় কখনো, ঠিক আছে? আই হোপ দ্বিতীয়বার যেন বলতে না হয়। In CGS system the magnitude of force is 100 dynes. চলো, আই হোপ এটা এবার করতে পারবো আমরা। 100 dynes, তো যদি আমাকে 100 dynes দেয় তাহলে 100 ডাইন মানে কি রে? ডাইন মানে কি স্যার? না তো ডাইন মানে হচ্ছে গ্রাম সেমি বাই সেকেন্ড স্কয়ার। ইজ ইট ক্লিয়ার? ওকে অর নট? আমাকে এটা কি দিয়েছে স্যার? 100 ডাইন দিয়েছে। ডাইন মানে হচ্ছে 100 গ্রাম সেমি পার সেকেন্ড স্কয়ার, তাই লিখলাম আমি। সিম্পল কথা, ডাইন মানে গ্রাম সেমি পার সেকেন্ড স্কয়ার। কোথায় শিখেছিস? ক্লাস 9-এ। না শিখলি এখন শিখলে। 1 ডাইন মানে গ্রাম সেমি পার সেকেন্ড স্কয়ার, এটা হয়। এখন আমাকে কি বলছে, আমাকে এখন কি বলছে যে তুমি এমন একটা নতুন সিস্টেমে নিয়ে যাও যেখানে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হচ্ছে কিলোগ্রাম, মানে গ্রামকে তোকে কিসে নিয়ে যেতে হবে? কিলোগ্রামে স্যার, বুঝতে পারছি ব্যাপারটা? তারপর তোকে সেন্টিমিটারকে কিসে নিয়ে যেতে হবে? মিটারে। কিন্তু লজিক দেখ, সেকেন্ডকে কিসে নিয়ে যেতে হবে স্যার? মিনিটে। তার মানে কনভার্সনটা এরকম হবে স্যার যে 100 তো থাকলো, ভালো করে বুঝবো, কিন্তু গ্রামটা কিসে নিয়ে যেতে হবে আমাকে বলো তো? কেজিতে। তাহলে গ্রাম যদি কেজিতে যায় স্যার 10⁻³ কেজি, আমি কি অন্যায় লিখলাম? হ্যাঁ না বলবে? কেন? 1 কেজি মানে 1000 গ্রাম, তাহলে 1 গ্রাম মানে কত হবে স্যার? 10⁻³ কেজি। হ্যাঁ না বলবে? এখানে কি কারোর ডাউট আছে? এটা কি করে দিলেও বলতে পারো আমাকে ভাই, আছে? কারোর ডাউট থাকলে বলো। আচ্ছা, সেমিকে কিসে নিয়ে যেতে হবে তোমাকে? মিটারে। কে বলছে? কোশ্চেন বলছে, আমি কি বলছি? সেমিকে কিসে নিয়ে যেতে হবে? মিটারে। ভালো করে দেখো কোশ্চেন। চলো সেমিকে মিটারে নিয়ে যাও। তাহলে 1 সেন্টিমিটার সমান কত মিটার স্যার? 10⁻² মিটার। বলো বুঝতে পেরেছো কিনা? আর তোমাকে দেখো কি বলেছে, সেকেন্ডকে নিয়ে যেতে হবে স্যার মিনিটে। এমন ইউনিট সিস্টেম যেখানে সেকেন্ড মিনিটে যাবে। তাহলে 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড মানে কত স্যার? 1/60 মিনিট। হ্যাঁ না বল? কিন্তু সেকেন্ডের স্কোয়ার আছে বলে স্কোয়ার চলে যাবে, মিনিটেরও কি লিখবো আমরা এখানে? স্কোয়ার লিখবো। হ্যাঁ না বল? তাহলে যদি কাটাকুটি করো তাহলে দেখো 100 আর এই 10⁻² তো কেটে যায়। হ্যাঁ না বল? আর ভালো করে দেখ, 10⁻³ আছে, 60-এর স্কোয়ার 3600। হ্যাঁ না বল? 3600টা কোথায় চলে যাবে স্যার? ওপরে। তাহলে এটার সাথে 3600 গুণ, এককটা কি চলে এলো স্যার? কেজি মিটার পার মিনিটের স্কোয়ার। ঠিক লিখলাম। এবার 3600 সাথে যদি 10⁻³ করিস তাহলে 3টে ঘাট এগিয়ে যাবে, তাহলে কত অ্যান্সার আসবে? 3.6। সো দ্যাট শুড বি ইওর অ্যান্সার, 3.6। আই হোপ ক্লিয়ার হয়েছে জিনিসটা। সো 100 ডাইন মানে এটা দাঁড়ায়। অঙ্কটা ভালো ছিল, বুঝতে পারলাম অঙ্কটা? কার বুঝতে অসুবিধা বলবে আমাকে। ডিপিপি দিলে তোমাদের সুবিধা কি হয়, তোমরা কোশ্চেনের সম্বন্ধে আইডিয়া পেয়ে যাও যে আচ্ছা এরকম টাইপের কোশ্চেন হবে। নাহলে কোশ্চেন সম্বন্ধে আইডিয়াই পাবে না যে কি কোশ্চেন আসবে না আসবে। একটা চ্যাপ্টার শুধু যদি আমি পড়াতেই থাকি। পৃথ্বীরাজ তো একটু জল ভরতে পারবি তো? দোকান দেবে ভরতো এরকম প্রেস দিয়ে। জানিস না দে আমাকে দে, ছাড়, পরে পড়ছি না। এটা হয়েছে সবার? চল এবার বলছে ই যদি ইলেকট্রনিক চার্জ হয়, মানে আধান একটা, আর ভি হচ্ছে বিভব প্রভেদ, আর টি হচ্ছে টেম্পারেচার। চল এটাকে নিয়ে দেখি। তাহলে ই হচ্ছে ইলেকট্রনিক চার্জ, ই ভি বাই টি। এদিকে দেখ, এদিকে দেখা। ই মানে কি? চার্জ। হ্যাঁ স্যার, চার্জ। আর ভি মানে বিভব প্রভেদ। আচ্ছা আমরা কি একটা ফর্মুলা পড়েছিলাম ডব্লিউ সমান ভি কিউ? হ্যাঁ না বলতো? কিউটা কি চার্জ ছিল? হ্যাঁ না বলবে? আর ভিটা কি ছিল? বিভব। তাহলে আধানের সাথে বিভবকে গুণ করলে তুই কি পাবি বেটা? কার্য। হ্যাঁ না বল? তার মানে ইভির বদলে কি আমি কার্য লিখতে পারবো? হ্যাঁ না বলতো? দেখ সিম্পল কথা ভাব, ই মানে চার্জ আর ভি মানে কি? বিভব।
চার্জের সাথে বিভবকে যদি তুই গুণ করিস কি পাবি? ডাব্লু। কি করে জানলি তুই? আবে তুই ক্লাস তরিতে পড়েছিস 10-এ, ডাব্লু মানে ভি কিউ, ওইখান থেকেই তো নিয়ে আসছি আমি। তাহলে ইভি বাই টি হলো। ডাব্লু, ডাব্লু মানে কি? কার্য। আমরা কি গ্যাসের আচরণে পড়েছি ডাব্লু সমান পিভি, হবে না হবে না বল? এবার তুই যদি এটা নাও জানিস ডাব্লু সমান পিভি, আমরা কি পড়েছিলাম? পিভি সমান কি হয়? এনআরটি। এখানে আর সমান কি ছিল স্যার? পিভি বাই এনটি, মনে করে দেখ। এবারে যে পিভিটা ছিল, পিভির এককটা কি ছিল বলতো? জুল, হ্যাঁ না বল? এন এর এককটা কি ছিল স্যার? মোল টু দি পাওয়ার -1, এগিয়ে হ্যাঁ না বল? আর টি এর এককটা কি ছিল? কেলভিন টু দি পাওয়ার -1। তাহলে হিসাব মতো পিভির এককটা কি ছিল স্যার? জুল। জুল কার একক? কার্যের একক। তার মানে কার্য মানে কি পিভি লেখা যেতে পারে, হ্যাঁ না বলো? লেখা যেতে পারে। তাহলে ডাব্লুর জায়গায় আমি কি লিখতে পারবো স্যার? পিভি। তাহলে আমি লিখলাম পিভি বাই টি। কেন স্যার এই প্রসেসে আসছেন কেন? আমার কোশ্চেনটা দেখি একবার, কি প্রসেস আমাকে যেতে বলছে। বলছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, স্টিফানস কনস্ট্যান্ট, বোল্টজম্যান কনস্ট্যান্ট, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। দেখো প্রথমত গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের চার্জের কোনো গুরুত্বই নাই, হ্যাঁ না বলো? তো সেই জায়গাতে আমরা যাবোই না। সেই জন্য আমরা চেষ্টা করছি এটাকে এইভাবে বার করার, পিভি বাই টি। এবার পিভি বাই টি, পিভি মানে কি ছিল স্যার? বলো পিভি মানে কি ছিল? পিভি মানে ছিল এনআরটি, হ্যাঁ না বল? পিভি মানে কি ছিল? এনআরটি ছিল তো। আচ্ছা এন কে যদি বাদই দিয়ে দিস, এন কে যদি বাদ দিয়ে দিস তো শুধু আরটি লিখতে পারিস। তাহলে পিভি মানে যদি আরটি লিখিস তাহলে স্যার আরটি বাই টি কেটে গেলে কত হয়ে যায়? আর। আচ্ছা আর কি এখানে পড়ে আছে স্যার? না, আর তো নেই কোনো জায়গায়, আর তো নাই। কিন্তু আর এর সাথে একটা রাশির সম্পর্ক আছে, সেটা হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, হ্যাঁ না বল? কারণ দেখ বোল্টজম্যান কনস্ট্যান্ট মানে আর বাই এন সমান হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। এখানে এন কত স্যার? 1। কেন এন 1 আছে? 1 মোল গ্যাসের জন্য, হ্যাঁ না বলো? সেই জন্য আর বাই এন যেহেতু কে বোল্টজম্যান কনস্ট্যান্ট, সেই জন্য আমরা ইভি বাই টিটাকে বোল্টজম্যান কনস্ট্যান্ট আকারেই নেব। আর একবার বুঝাচ্ছি, বোঝ। ইভি বাই টি, ই মানে কি? চার্জ। চার্জের সাথে ভি গুণ করলে কার্য হয় স্যার, আর এক্ষুনি দেখালেন কার্য মানেই পিভি। তাহলে কার্যের জায়গায় পিভি বসিয়ে দিলাম। আর পিভি মানে কত হয় স্যার? আর টি, টি টি কেটে দিলাম, আর পড়ে থাকলো। আর আর মানে কি হচ্ছে? বোল্টজম্যান কনস্ট্যান্ট। কখন? 1 মোল গ্যাসের ক্ষেত্রে, হ্যাঁ না বল? বাস তাহলে হয়ে গেল। কি বুঝতে পারলাম ব্যাপারটা? এটা ক্লাসে তো করেছিলাম, মনে করে দেখ যে 1 মোল গ্যাসের ক্ষেত্রে কে কে কি দিয়ে লেখা হয়? আর দ্বারা লেখা হয়। মনে পড়ছে ক্লাস 10? আই হোপ 15টা হলো। ক্লিয়ার? বল ক্লিয়ার? বুঝতে পেরেছি? 15টা পর্যন্ত কি ডাউট আছে বল? তাহলে দেখ 13টা বলে দিলাম তো। এই তো ইউনিট অফ পি আর ইউনিট অফ এ বাই ভি স্কয়ার সেম হবে। পি এর ইউনিট বসালাম, এ বাই ভি স্কয়ার ইউনিট বসালাম, এ বার করে নিলাম। চলো ঠিক আছে। 17টা এটা দেখবো, ভালো কোশ্চেন। তাহলে ইফ x ইকুয়াল টু এটি প্লাস বিটি স্কয়ার হোয়ার x ইজ দ্য ডিস্টেন্স, x হচ্ছে দূরত্ব ট্রাভেলড বাই দ্য বডি ইন কিলোমিটার, মানে x এর এককটা কি দিয়েছে আমাকে এখানে ভাই? কিলোমিটার। আর সময়ের এককটা কি দিয়েছে? সেকেন্ড। তুমি দেখতে পাচ্ছ, কোশ্চেন পড়েই বুঝতে পারছো। এবার বলছে ইউনিট অফ বি। আচ্ছা তোমাকে একটা ইকুয়েশন দিয়েছে স্যার, x ইকুয়াল টু এটি প্লাস বিটি স্কয়ার। এক্ষুনি কি বুঝালাম? এটার ইউনিট আর এটার ইউনিট কি হতে হবে স্যার? সেম। আবার দেখো এদের সাথে এ সমান আছে, তাই এর ইউনিট আর এরও ইউনিট কি হবে? পরস্পর সেম, কারণ সমানই তো আছে রে ভাই। বুঝতে পারছি ব্যাপারটা? যেহেতু সমান আছে ইউনিট সর্বদা কি হবে? সেম স্যার। এবার কার ইউনিট জানতে চেয়েছে তোমাকে? বি এর। তাহলে আমি কি লিখতে পারবো এখানে স্যার? ইউনিট অফ এক্স শুড বি ইকুয়ালস টু কি হবে স্যার? ইউনিট অফ বি টি স্কয়ার, হ্যাঁ না বল? হবে না? হবে না? অবভিয়াসলি তাই হবে, কারণ এক্স এর ইউনিটের সাথে বিটি স্কয়ারের ইউনিটটা কি হবে স্যার? সমান হবে। সমান হবে। কেন সমান হলো? তার কারণ যে সবগুলোই সমান আছে। এবার ইউনিট অফ এক্স কি স্যার? কিলোমিটার। সমান বি টি স্কয়ারের ইউনিট কি স্যার? সেকেন্ড স্কয়ার। তাহলে বি এর একক কি হবে স্যার? কিলোমিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝতে পারলাম? ক্লিয়ার হলো? 16 হয়নি? ওমা 16 তুলিনি কোশ্চেন নাকি? 15। ঠিক আছে 16টা দেখছি, বলে দিচ্ছি, খেয়াল করিনি। 16 তাহলে কেটে গেছে কোনো রকম ভাবে। 18টা, which of the following quantities has not been expressed in proper unit, মানে কোনটা ঠিকঠাক নাই। দেখো টর্ক মানে হয় নিউটন মিটার, এটা মনে রাখতে হবে, ঠিক এটা হয়। স্ট্রেস মানে নিউটন পার মিটার স্কয়ার, স্ট্রেস মানে হচ্ছে পীড়ন, 9-এ পড়েছো। পীড়ন মানে বল বাই ক্ষেত্রফল, এটাও তাহলে ঠিক আছে। আর একটা কি আছে? মডুলাস অফ ইলাস্টিসিটি।
তাহলে এটা হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, এটাও ঠিক আছে। তাহলে বলছে হুইচ অফ দ্য ফলোইং কোয়ান্টিটিজ হ্যাজ নট বিন এক্সপ্রেসড। ও আরেকটা অপশন ছিল বোধহয়, না কেটে গেছে। তাহলে 4 নম্বর অপশন, দেখি তো পার্সেন্ট আছে কিনা, এই যে 4, সারফেস টেনশন নিউটন পার মিটার স্কয়ার, এটা হবে না, ভুল। সারফেস টেনশন মানে হয় নিউটন পার মিটার। তাহলে এই তিনটাই ভুল দেওয়া আছে। স্যার এগুলো কি করে জানছেন? বারবার বলছি পড়তে হবে, তুমিও পড়বে, তুমিও জানবে। এগুলো তো চেনো না হয়তো এখনো, রাশিগুলো বলে তুমি বলতে পারছো না, যখন চিনে নেবে সব বলে দেবে আস্তে আস্তে। আমরা কোশ্চেন গুলো নিয়েছি, চিন্তা করো না। চলো 19-এর কোশ্চেনটা দেখবো। ইফ ইউনিট অফ লেংথ এন্ড ফোর্স আর ইনক্রিজড 4 টাইম, মানে লেংথ কেও 4 গুণ করে দিচ্ছি, ফোর্স কেও 4 গুণ করছি। এনার্জি মানে কি? আচ্ছা এনার্জি মানে কি কার্য, হ্যাঁ না বল। এনার্জি মানে কি ওয়ার্ক, আর ওয়ার্ক মানে কি স্যার ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এবার তুই যদি ফোর্স কে 4 গুণ করিস, লেংথ কেও 4 গুণ করিস, ফোর্স লেংথ যদি 4 গুণ হয়ে যায়, তাহলে 4 4 কত টাইমস হয়ে যাবে স্যার? এটা 16 টাইমস হয়ে যাবে, তাই না? কারণ ফোর্স কেও তুমি 4 গুণ করছো, লেংথ কেও তুমি 4 গুণ করছো, তাহলে এনার্জি স্যার 16 গুণ হয়ে যাবে, হ্যাঁ না বলবে। বুঝতে পারছি ব্যাপারটা? চলো এটা দেখবো, এটা দেখবো। এটা কারোর হয়েছে? কেউ পেরেছো? 20 কোশ্চেনটা কত এসছে? 50, ভেরি গুড। বলছে দ্য ডেনসিটি অফ এ ম্যাটেরিয়াল ইন সিজিএস সিস্টেম ইজ 8 গ্রাম। তাহলে আমাকে কি দিয়েছে স্যার? 8 গ্রাম বাই সেমি কিউব। ভালো করে বুঝবো, 8 গ্রাম বাই সেমি কিউব। আরে সোজা তো। ইন এ সিস্টেম, নতুন একটা সিস্টেমে এসো, আর বলছে যেখানে লেংথ হচ্ছে 5 সেমি আর গ্রাম ভর হচ্ছে 20 গ্রাম, মানে এই গ্রামটা কত হয়ে যাচ্ছে স্যার? 20 গ্রাম, হ্যাঁ না বলো। এই গ্রামটা কত হয়ে যাচ্ছে? 20 গ্রাম। তাহলে বেসিক্যালি আমরা যদি নতুন সিস্টেমে এটা বার করতে চাই, নতুন সিস্টেমে, তাহলে নতুন সিস্টেমে বার করতে গেলে আমাকে এখানে একটা ফান্ডা লাগবে। ফান্ডাটা হচ্ছে n1u1 = n2u2। তাছাড়া তোমাদেরকে শেখাতে পারবো না, তাই এটা ডাইমেনশনাল অ্যানালাইসিস করার পর আমি করছি কোশ্চেনটা, ঠিক আছে? ও কোশ্চেনটা এইভাবে দেওয়া, এটা ডাইমেনশনাল অ্যানালাইসিস শেখানোর পর আমি কোশ্চেনটা অ্যাটেম্প্ট করছি তোমাদের, ঠিক আছে? দাঁড়াও, ওটা না শিখিয়ে দিলে পারবে না। আচ্ছা 19 পর্যন্ত ক্লিয়ার। 17 কোশ্চেনটা কি ছিল দেখি একটু, মিস গেছে কোনটা? 16। ইন ইকুয়েশন, দেখো 16 কোশ্চেনটা একটু মিস গেছিল, দেখে নাও একটু। ইন ইকুয়েশন r = m² sin pi t, where x is the distance traveled by the body in kilometer, what is the unit of r? What is the unit of r? তাকাও, r এর ইউনিট কি হবে? এদিকে দেখো, এই যে সাইন দেখছো, সাইন, এটা পুরোটা কিন্তু ইউনিটলেস কোয়ান্টিটি। কেন? ধরো তোমাকে আমি কোনো জায়গায় সাইন 30 ডিগ্রি লিখে দিলাম, এর মান কত লেখো তুমি? হাফ, কিন্তু একক কত লেখো? নাই, কোন একক লেখো? তার মানে সাইন যা কিছু থাকুক তার একক কত হয়? নাই। তাহলে পুরোটা যদি একক না থাকে, আমি কি বলতে পারলাম কি বলতে চাইছি? সাইন 30 ডিগ্রি তো কোনো একক নাই, তাহলে সাইন পাইটিরও কোনো এককই হবে না, কারণ সাইন জিনিসটারই কোনো একক নাই। তাহলে এবারটা যদি একক না থাকে, তাহলে আর এর একক এম এর এককের সাথে সমান হবে। আর এম এর একক কি দিয়েছে তোমাকে এখানে? মিটার বোধহয়, নাকি না? কত? নিউটন দিয়েছে। তাহলে এম এর একক যদি নিউটন হয়, তাহলে আর এর ইউনিট কি হবে স্যার? নিউটনের স্কয়ার, হ্যাঁ না বলো। এম এর ইউনিট নিউটন হলে আর এর ইউনিট নিউটনের স্কয়ার, স্কয়ার দেওয়া আছে। ক্লিয়ার হলো সবার? বল। হ্যাঁ টি দিলাম তো। কি বললাম? সাইন পুরো, কি বললাম? সাইন পুরোটার কোনো একক হয়? সাইন পাইটি কেন? সাইনের ভেতরে যা ইচ্ছা তাই থাকতে পারে, ফাইনাল রেজাল্ট কি কোনো ইউনিট হবে? ওইটাই বল, বুঝতে পারছো ব্যাপারটা? ভেতরে যা ইচ্ছা তাই থাকবো, এটা আস্তে আস্তে। হ্যাঁ না, ওটা সাইন পাইটি অ্যাকচুয়ালি, ওইভাবেই নিচ্ছি আমি। এটা ব্র্যাকেট দেওয়া উচিত ছিল কোশ্চেনে, ঠিকই বলেছো, ব্র্যাকেট দিলে আরো সুবিধা হতো আমাদের। চলো ক্লিয়ার হলো? সো ডাইমেনশনাল অ্যানালাইসিস নিয়ে আমরা আলোচনা করব। ডাইমেনশনাল অ্যানালাইসিস, আমরা আগের দিন ডাইমেনশন কি করে বার করতে হয় সেটা বুঝিয়েছিলাম। কোন একটা রাশির যেমন দৈর্ঘ্য বা লেন্থের ডাইমেনশন ছিল এল, মাসের কি ছিল এম, টাইমের কি ছিল টি, আমরা পড়েছিলাম কারেন্টের কত আই, টেম্পারেচার ছিল থিটা অথবা কে, আর লুমিনাস ইন্টেন্সিটি ছিল জে, আর যদি তোমরা অ্যামাউন্ট অফ সাবস্টেন্স দেখো এন অথবা মোল। এবং সেখান থেকে আমরা কিছু কোয়ান্টিটির ডাইমেনশন বার করেছিলাম, যেমন ওয়ার্ক, পাওয়ার, যেমন হতে পারে ক্যাপাসিট্যান্স, পোটেনশিয়াল, রেজিস্ট্যান্স, এগুলো সমস্ত কিছু ডাইমেনশন বার করেছিল। এখন ডাইমেনশনাল অ্যানালাইসিসের ইউজ কোথায়, আমরা এটা নিয়ে আলোচনা করব।
দেখো ডাইমেনশনাল অ্যানালাইসিস ইউজ করা যায় মূলত তিনটি কেসে, তিনটি ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো ডাইমেনশনাল অ্যানালাইসিসকে। ডাইমেনশনাল অ্যানালাইসিস জিনিসটা কি ছিল না, তো কোনো একটা ডিরাইভড কোয়ান্টিটি ফান্ডামেন্টাল কোয়ান্টিটির সাথে কিভাবে রিলেটেড, হ্যাঁ না বলো। আমরা আগের দিন দেখেছিলাম যে আমরা যখন ভেলোসিটি লিখছি, ভেলোসিটির ডাইমেনশন স্যার lt টু দি পাওয়ার -1, এটা মানে বুঝছি যে ভেলোসিটির মধ্যে লেংথ আছে 1 পাওয়ারে আর টাইম আছে টু দি পাওয়ার -1 পাওয়ারে, এই আমরা বুঝতে পারছি। যেমন কোইফিসিয়েন্ট অফ ভিসকোসিটি আগের দিন বার করেছিলাম, মনে করে দেখতে পারো। সো কোইফিসিয়েন্ট অফ ভিসকোসিটি ছিল ml টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -1, তার মানে যে কোইফিসিয়েন্ট অফ ভিসকোসিটিতে মাসের পাওয়ার হচ্ছে 1, লেংথের পাওয়ার টু দি পাওয়ার -1 আর টাইমের পাওয়ার টু দি পাওয়ার -1, এইভাবে যে প্রকাশ করা হচ্ছে সেটাকে আমরা বলছি ডাইমেনশন। এখন এই ডাইমেনশন থেকে আমরা তিনটে জিনিস পেতে পারি। উই ক্যান ইউজ দ্য ডাইমেনশন টু ভেরিফাই থিংস অর রিলেট অর টু ক্রিয়েট সামথিং। কি আমরা চেক করতে পারি whether a equation or an equation is given true or not। একটা ইকুয়েশনের ট্রুনেস আমরা চেক করতে পারি যে ইকুয়েশন যেটা দিয়েছে সেটা সঠিক কি না। তোমাকে একটা যে কোনো কিছু ইকুয়েশন দিয়ে দিলাম, ধরো আমি দিয়ে দিলাম কোন এক জায়গায় E = mc², ইকুয়েশনটা সঠিক কিনা এটা বিবেচনা করতে পারবা ডাইমেনশনাল অ্যানালাইসিস দ্বারা। তার কিছু কন্ডিশনস আছে যেটা আমরা একটু পরে বুঝাচ্ছি। ডাইমেনশন অ্যানালাইসিসের সাহায্যে ইউনিটের কনভার্সন করাবো, সেই জন্য আমরা 20 নম্বরের অঙ্কটা করালাম না, কারণ আমরা ডাইমেনশন দিয়ে আরো সহজে সেটাকে বুঝতে পারবো। কনভার্সন অফ ইউনিটস বুঝতে পারলাম। সো আমরা ইউনিটকে কনভার্ট করতে পারবো, আর আমরা কি করতে পারবো যে রিলেশন কোনো একটা কোয়ান্টিটি যেটা রিলেশন আমরা জানি না তার রিলেশনশিপটাকে বার করতে পারবো। তো তিনটে জিনিস আমরা জানতে পারবো যে একটা ইকুয়েশন কারেক্ট কিনা, 2 নাম্বার কনভার্সন অফ ইউনিট, আর 3 নাম্বার কিছু কোয়ান্টিটির মধ্যে রিলেশনশিপ বিল্ড করতে পারবো। যে যেমন ধরো তোমাকে আমি এখানে দিলাম এম হচ্ছে ভর, সি হচ্ছে আলোর বেগ, তাহলে বলো তো এনার্জি কি হবে, পট করে তুমি বার করতে পারবে এক্ষেত্রে। তো আশা করছি এই তিনটে জিনিস নিয়ে আমরা এখন আলোচনা করব যে ডাইমেনশনাল অ্যানালাইসিসের ইউজ কি তিনটি জায়গায়, একটা ইকুয়েশন কারেক্ট কিনা সেটা চেক করতে পারবো, 2 নাম্বার ইউনিটকে কনভার্ট করতে পারবো যে কোনো একটা ইউনিট সিস্টেম থেকে অন্য কোনো ইউনিট সিস্টেমে, আর 3 নাম্বার কি রিলেশনশিপ বিল্ড করতে পারবো কতগুলো কোয়ান্টিটিস মধ্যে, কোয়ান্টিটিস গুলোর মধ্যে আমরা রিলেশনশিপকে বিল্ড করতে পারবো। এটা হচ্ছে ইউজেস অফ আমাদের কি না তো ডাইমেনশন। তো এক এক করে আমরা শিখি। তো ফার্স্ট আমরা চেকিং অফ কারেক্টনেস দ্য গিভেন ফিজিক্যাল রিলেশন। যে কোনো একটা ফিজিক্যাল রিলেশন যদি আমাকে দিয়ে দেয় তাহলে তার কারেক্টনেস আমি এখন চেক করব। তো দেখো কারেক্টনেস চেক করতে গেলে সেই ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে কিছু কন্ডিশন দরকার হতে পারে। কন্ডিশন কি হতে পারে যে তার মধ্যে যদি কোনো কনস্ট্যান্ট ঢুকে থাকে তাহলে সেই কনস্ট্যান্ট থেকে বোঝা মুশকিল হবে, কারণ কি কনস্ট্যান্ট যদি ডাইমেনশনলেস হয় তাহলে তুমি ধরতেই পারবে না সেই কনস্ট্যান্টটা আছে কিনা। কেন? পুরো কথাটা আমরা ডাইমেনশন নিয়ে বলছি, জাস্ট ইমাজিন করো। আর ডাইমেনশন নিয়ে যখন আমি কোনো কিছু একটা টেস্ট করব সেখানে দেখছি এমন কিছু রাশি ঢুকে আছে যেটার ডাইমেনশন নেই, তাহলে তো সেটা সম্বন্ধে আমরা আইডিয়াই পাবো না, হ্যাঁ না বলো। তাহলে এমন কিছু থাকতে হবে যার ডাইমেনশন আছে। যদি ডাইমেনশন নাই অথচ তুমি জোর করে ভরে রাখো ভাই, তাহলে আমি এখান থেকে বুঝতে পারবো না, কারণ আমি পুরো খেলাটাই তো ডাইমেনশন দিয়ে খেলবো। তো যেহেতু আমি ডাইমেনশন দিয়ে খেলবো তাহলে সেখানে ডাইমেনশনলেস কোয়ান্টিটি কিন্তু না থাকাটাই বাঞ্ছনীয়, থাকলে পরে আমরা কিছু করতে পারবো না সেক্ষেত্রে। যেমন ধরো অ্যাঙ্গেল, কোন ঢুকে থাকলে আমরা বুঝতে পারবো না, কারণ কোণের ডাইমেনশন নেই ভাই। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে এরকম হতে হবে। এখানে আমাদের একটা প্রিন্সিপাল অফ হোমোজেনিটি পড়তে হয়। কি প্রিন্সিপাল অফ হোমোজেনিটি? যেমন একটু আগে বললাম যে একই একককে যোগ বিয়োগ করা যায়, তেমনি একই মাত্রাকেই যোগ বিয়োগ করতে পারবে। ধরো কথা মানে বলছি, এক্স আর ওয়াই কে তুমি যোগ করতে পারছো, যদি এটা করতে পারো তাহলে ডাইমেনশন অফ এক্স শুড বি ইকুয়ালস টু ডাইমেনশন অফ ওয়াই। এক্স আর ওয়াই কে যদি যোগ করতে পারো তাহলে মাথায় রাখবো একটা কথা, ডাইমেনশন অফ এক্স সমান কিন্তু ডাইমেনশন অফ ওয়াই। কেন? যদি একই মাত্রা না হয় তাহলে তুমি যোগ করবা কি করে? যেমন 5 কেজির সাথে 5 কেজিকে যোগ করতে পারবা, 5 কেজির সাথে 2 কেজি যোগ করতে পারবা, কিন্তু কখনো 5 কেজির সাথে 3 ফুটকে যোগ করতে পারবা না রে ভাই। সো যে সমস্ত রাশিকে আমরা যোগ করতে পারছি তার মানে জানবো তাদের ইকুয়েশন বা তাদের ডাইমেনশনাল ইকুয়েশন কিন্তু সেম, তাদের ডাইমেনশনটা সেম হবে। সেম কেস অ্যাপ্লাই করছি আমরা বিয়োগের ক্ষেত্রেও, যদি বিয়োগ হয় তাহলেও কিন্তু ডাইমেনশন সেম হবে। সো এইটা মাথায় রাখবি একটা কথা, যে যাদের মধ্যে যোগ বিয়োগ করছিস, ধর যে কোনো একটা রাশি, এ একটা রাশি আর বি একটা রাশি যোগ করতে পারছিস, মানে এর ডাইমেনশন সেম।
ক্লিয়ার? তাহলে আমরা এটা বুঝলাম যে the magnitude of physical quantities may be added together or subtracted from one another only if they have the same dimension. যদি একই ডাইমেনশন থাকে তবে তুই তাদের মধ্যে যোগ বিয়োগ করতে পারবি, আদারওয়াইজ এটা পারবি না। তাহলে যে সমস্ত কোয়ান্টিটিদেরকে তুমি যোগ করতে পারছো তার মানে তুমি ধরেই চলবা দে আর ডাইমেনশনালি ইকুয়াল। আর লাস্টেরটা কি, তুই মাল্টিপ্লাই ডিভিশন যে কোনো ডাইমেনশনে করতে পারিস। মানে ধর এর সাথে বি কে তুই ভাগ করে কোনো একটা সি পাচ্ছিস, তার মানে এই নয় এ আর বি এর ডাইমেনশন সেম হতে হবে না। ভাগ অথবা গুণের ক্ষেত্রে তুই যাকে ইচ্ছা তাকে ভাগ গুণ কর, দ্যাট ডাজন্ট ম্যাটার অ্যাট অল। কিন্তু শুধুমাত্র নিয়মটা অ্যাপ্লিকেবল যোগের ক্ষেত্রে, অর্থাৎ দুটো রাশিকে যোগ বিয়োগ করতে পারবা তখনই যদি তারা ডাইমেনশনালি ইকুয়াল হয়, গুণ ভাগের ক্ষেত্রে দ্যাট ডাজন্ট ম্যাটার অ্যাট অল। ক্লিয়ার হলো ব্যাপারটা? আর একটা কি, আমরা একটু আগে বললাম যে ধর আমি তোকে এখানে একটা ইকুয়েশন দিয়ে দিলাম x ইকুয়াল টু এটি প্লাস বিটি স্কোয়ার, একটা ইকুয়েশন দিয়ে দিলাম। এর মানে বোঝায় যে এটি আর বিটি স্কোয়ার কে যোগ করতে পারছো, দ্যাট মিন্স এটি আর বিটি স্কোয়ারের ডাইমেনশন কি আছে স্যার? সেম। আবার এরা কার সাথে সমান? এক্স এর সাথে, তাহলে এক্স এর ডাইমেনশন এদের সবের সাথে কি হবে স্যার? সেম। তার মানে x ইকুয়াল টু এটি প্লাস বিটি স্কোয়ার, এই ইকুয়েশনে এক্স এর ডাইমেনশনও যা হবে এটির ডাইমেনশন তাই হবে, বিটি স্কোয়ারের ডাইমেনশন কি হবে স্যার? সেম হবে। বুঝতে পারছি ব্যাপারটা? বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে বেসিক্যালি এইভাবে আমরা দেখবো ডাইমেনশনালি কোন একটা ইকুয়েশন কারেক্ট কিনা। তো প্রিন্সিপাল অফ হোমোজেনিটি আই হোপ বোঝাতে পারলাম। হোমোজেনিটি ইকুয়েশনটা কি, প্রিন্সিপালটা কি, যে সেম কোয়ান্টিটি হলে সেম ডাইমেনশন হলে যোগ বিয়োগ করতে পারবি, আদারওয়াইজ পারবি না। ইকুয়েশনের ক্ষেত্রে যদি থাকে তাহলে ইকুয়েশনের ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পার্ট ডাইমেনশনালি কি হবে স্যার? সেম। যেমন ধর আমাদেরকে এখানে একটা কোশ্চেন দিয়েছে, find the dimensional formula of a b and c in equation y equal to a sin bt minus cx where y যা আছে ইচ্ছা তাই দিয়ে দিয়েছে। তাহলে আই হোপ কোশ্চেনটা পড়ে দেখতে পাচ্ছিস যে আমাকে একটা ইকুয়েশন দিয়েছে y ইকুয়ালস টু a sin ব্র্যাকেটে bt মাইনাস cx, এটা আমাকে দিয়ে দিয়েছে। তাহলে এখন এখান থেকে আমাকে কি জানতে চাইছে যে ডাইমেনশন ফর্মুলা বার করো কার কার স্যার? a b c এর। কিন্তু তোমাকে আরো দুটো দিয়ে দিয়েছে, y is the displacement, ডিসপ্লেসমেন্ট মানে কি? সরণ, সরণের একক কি হয়? মিটার। তার মানে তুমি এখান থেকে জেনে নিলে y এর ডাইমেনশন হবে l, হ্যাঁ না না বলো? কি করে? মিটার তো লেন্থ স্যার, তাই দেখো y এর ডাইমেনশন হবে l, t is the টাইম, তাহলে t এর ডাইমেনশন হয়ে গেল ক্যাপিটাল T, আর আমরা এখানে দেখে নিচ্ছি x এর ডাইমেনশন কি হবে? ডিসটেন্স মানে l। তাহলে স্পষ্ট কথাই আমি এখান থেকে জানতে পারছি একটা কথা যে স্যার y এর ডাইমেনশন কি না, তো y এর ডাইমেনশন কিন্তু l, হ্যাঁ না না বলো? সিমিলারলি x এর ডাইমেনশনও কিন্তু l, আর t এর ডাইমেনশন কি স্যার? t। বাস। এবার তুমি বলো ইকুয়েশনের দিকে যদি একটু ভালো করে নজর দাও তাহলে ইউ ক্যান সি দ্যাট দেয়ার ইজ bt মাইনাস cx টার্ম। আর আমরা একটু আগে কি বললাম? সেম কোয়ান্টিটি যোগ বিয়োগ করতে পারবি, তাছাড়া হবে না। তার মানে দেয়ার মাস্ট বি bt আর cx এর ডাইমেনশন পরস্পর কি হতে হবে স্যার? সেম, হ্যাঁ না না বল? কে বুঝিসনি বল? তাহলে এখানে স্পষ্ট কথা বুঝতে পারছি bt আর cx এর ডাইমেনশন সবসময় কি হবে স্যার? সেম। তাহলে bt আর cx এর ডাইমেনশন যদি সেম হয়, চল বার কর তাহলে bt আর cx এর ডাইমেনশন, তাহলে b ইনটু ক্যাপিটাল T, হ্যাঁ না না বলতো? কেন? bt, t মানে কি? ক্যাপিটাল T, আর মাইনাস c, x মানে কত? l। তাহলে এখান থেকে একটা কথা দেখতে পাচ্ছিস যে এদের ডাইমেনশন কত হয়ে যাচ্ছে? bt মাইনাস cl, অথচ তুই এখান থেকে বার করতে পারছিস না, হ্যাঁ না না বল? কেন? এখানে b ও ভ্যারিয়েবল আর কি ভ্যারিয়েবল? c ও ভ্যারিয়েবল। এবার দেখ বেসিক্যালি আমরা যদি দেখি তাহলে y ইকুয়াল টু a sin সামথিং, এখন সাইনের পুরো ভেতরটার ডাইমেনশন কিছু থাকবে না, তার মানে এই পুরো রাশিটার ডাইমেনশন বাদ। তাহলে y এর ডাইমেনশন আর a এর ডাইমেনশন শুড বি সেম, সেজন্য a এর ডাইমেনশন কত হবে স্যার? l, a এর ডাইমেনশন কত হয়ে গেল? l। এখন আমরা দেখছি সাইনের ভেতরে কোনো ডাইমেনশন থাকবে না, মানে কি? সাইনের ভেতরে যে জিনিসটা থাকে সেটা বলে কোণ, নাকি রে? হ্যাঁ না না বল? আমরা কোন জায়গায় লিখি সাইন π/6, এটাও কোণ, সাইন 30 ডিগ্রি এটাও কোণ, মানে সাইনের ভেতরে যে পার্টটা থাকবে না সেটা কোণ, আর কোণের ডাইমেনশন কত হয়? হয় না। তার মানে bt মাইনাস cx এর কোনো ডাইমেনশন হবেই না। তার মানে bt মাইনাস cx এর যদি কোনো ডাইমেনশন না হয় তাহলে bt এরও কোনো ডাইমেনশন হবে না, cx এরও ডাইমেনশন হবে না, হ্যাঁ না না বল? ভালো করে বোঝ।
যদি আমরা দেখি বিটি মাইনাস সিএক্স আছে, তাহলে বিটি মাইনাস সিএক্স এর ডাইমেনশন হবে না। কেন হবে না? সাইনের ভেতরে যে জিনিসটা থাকে সেটাকে বলা হয় কোণ, আর কোণের ডাইমেনশন হয় না। আমরা আগেই দেখেছি কোণ একটা মাত্রাহীন রাশি, ঠিক তো? তো বিটি মাইনাস সিএক্স এর যদি ডাইমেনশন না হয়, তাহলে বিটিরও কোনো ডাইমেনশন হবে না। ডাইমেনশন হবে না মানে তার ডাইমেনশন 1। সিমিলারলি সিএক্স এর ডাইমেনশন হবে না মানে সিএক্স এর ডাইমেনশন কত হবে? 1। তাহলে এখান থেকে তুই স্পষ্ট দেখতে পাচ্ছিস স্যার বি এর ডাইমেনশন হবে 1/t, মানে কত স্যার? t টু দি পাওয়ার -1। আর সিএক্স এর ডাইমেনশন যদি 1 হয়, সি এর ডাইমেনশন হবে l টু দি পাওয়ার -1। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট দেখলাম a এর ডাইমেনশন হবে l, b এর ডাইমেনশন t টু দি পাওয়ার -1, c এর ডাইমেনশন হবে l টু দি পাওয়ার -1। কে বুঝিসনি বলবি জায়গাটা? বুঝিয়ে দেবো। কে বুঝিসনি বলবি, বুঝিয়ে দেবো। বলো কোন জায়গাটা বলো, বলিও না, সব বুঝান। cx = 1 কেন হলো? বারবার বলছি সাইনের ভেতরে যে পার্টটা আছে সেটার কোনো ডাইমেনশন হবে না, তাহলে বিটি মাইনাস সিএক্স এর কোনো ডাইমেনশন হবে না। তাহলে বিটি মাইনাস সিএক্স এর যদি কোনো ডাইমেনশন না হয়, তাহলে বিটিরও কোনো ডাইমেনশন হবে না, সিএক্স এরও কোনো ডাইমেনশন হবে না। বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? এভাবে ভাব যে বিটি মাইনাস সিএক্স এর কোনো ডাইমেনশন হবে না, তাহলে বিটি মাইনাস সিএক্স এর ডাইমেনশন যদি না হয়, ডাইমেনশন কত লিখলাম? 1। তাহলে কি আমি বলতে পারবো বিটির ডাইমেনশন কত? 1, আর সিএক্স এর ডাইমেনশন কত? তাই তো করেছি আমি। তাহলে সি সমান কত? সি সমান 1/x, আর x এর ডাইমেনশন কত? l। তাহলে 1/l মানে কত? l টু দি পাওয়ার। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? কোশ্চেনটা কি ক্লিয়ার হয়েছে সবার? তাহলে কোশ্চেন কি বোঝাচ্ছিলাম আর কোশ্চেন কি আসছে দেখতে পাচ্ছ চোখে? তো যথেষ্টই ভেবে চিন্তা আমাদেরকে করতে হয়। তুই ভেবো না যে সহজ সবকিছু, হ্যাঁ সবকিছু সহজ নয় ভাই। ক্লিয়ার হয়েছে এত পর্যন্ত? কোনো ডাউট বলবে আমাকে, ডাউট থাকলে বলবে। এনি ডাউট? বোঝো বোঝো, কোনো ব্যাপার নাই, তাড়াহুড়োর কোনো ব্যাপার নাই, তাড়াহুড়ো করবো পরে, এখন দেখো, এখন শেখো, বোঝো। ক্লিয়ার? মিটাবো? চলো পরের স্লাইডে গেলাম। এই রিলেটেড একটা কোশ্চেন আমরা চয়েস করে নিয়েছি, যেটা আজকে ডিপিপি তে দেবো। এটা আমাদের ডিপিপি নাম্বার 2 তে থাকবে। হ্যাঁ, ডিপিপি 2 তে থাকবে এটা। ডিপিপি 2 এর একটা কোশ্চেন আমরা নিয়ে নিচ্ছি। কোশ্চেনটা কি ছিল? বলছে দ্য ডাইমেনশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটি এক্স, এক্স এর বার করতে হবে ডাইমেনশন। চলো করি দেখি চট করে, পারি কিনা, নিজেরা একটু ট্রাই তো করে দেখি পারি কিনা। চলো কোশ্চেনটা টুকেলে প্রত্যেকে। বলছে এক্স এর ডাইমেনশন বার করো, তোমাকে ফোর্স সমান এক্স বাই ডেন্সিটি দিয়েছে। তাহলে ইকুয়েশন থেকে কি লিখবো? এক্স সমান তো স্যার ফোর্স ইন্টু ডেন্সিটি। হ্যাঁ না না বলবে। এবার ফোর্সের মাত্রা বসা না, ফোর্সের মাত্রা কি? এম এল টি টু দি পাওয়ার -2। আর ডেন্সিটির মাত্রা, ডেন্সিটির মাত্রা মনে রাখতে হবে এম এল টু দি পাওয়ার -3। কি করে জানলাম? ছক দিয়েছিলাম নোটসে, পড়িসনি, সেখান থেকে জেনে নিবি। ক্লিয়ার? এবার যদি গুণ করিস কত হবে? তো দেখ গুণ করলে হবে এম স্কোয়ার এল টু দি পাওয়ার -2 আর টি টু দি পাওয়ার কত হয়ে যাবে? দেখতো এটা হচ্ছে কিনা। তাহলে অপশন নাম্বার কত রে? 3 নাকি? বুঝতে পারলাম প্রত্যেকে? বুঝাতে পেরেছি? কোন সমস্যা? ওকে, তুই বুঝতে পেরেছি বাবা? তুই বুঝতে পেরেছিস তোরা সবাই? কোনো ডাউট? বন্ধু কই? বাংলা ভার্সনে? ও ইংলিশ নেবে না? তো বাংলা ভার্সনে এই তো সব শিফট করতে শুরু করেছে, এবার ইংলিশ থেকে বাংলায়। চলো এবার ব্যাচ ফাঁকা হয়ে যাবে আস্তে আস্তে। ঠিক আছে, চেক whether the following equations are dimensionally correct or not। কিছু তো দেইনি আমি, চলো দিই। তাহলে E = mc², আমি চেক করতে চাইছি whether the equation correct or not, ইকুয়েশনটা ঠিক আছে কিনা। এবার দেখো একটা কোয়েশ্চেন যখন জানবো আমরা,
তখন আমরা কি বললাম যে একটা ইকুয়েশন কারেক্ট কি না সেটা ডাইমেনশনালি আমরা বুঝবো তখনই যদি তাদের ডাইমেনশন গুলো কি হয় সেম। মানে এখানে কি বলতো, ডাইমেনশন অফ লেফট হ্যান্ড সাইড শুড বি ইকুয়াল টু ডাইমেনশন অফ রাইট হ্যান্ড সাইড, এটা মাথায় রাখবো আমরা। তার মানে লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন কি, তাহলে ডাইমেনশন ডিম লিখছি, ডিম মানে ডাইমেনশন, ডাইমেনশন অফ ই মানে কি রে, ই মানে এনার্জি, ই মানে কি এনার্জি। এবার বল এনার্জির ডাইমেনশন কি, শক্তির মাত্রা কি হয়, কে পারবে বলো পায়েল? ml স্কয়ার টি টু দি পাওয়ার -2, ভেরি গুড, ml স্কয়ার টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে এনার্জির ডাইমেনশন। আর কার ডাইমেনশন বার করতে হবে, এমসি স্কয়ারের ডাইমেনশন বার করতে হবে। সো ডাইমেনশন অফ এমসি স্কয়ার এটা কত হবে স্যার? তাহলে এম মানে কি স্যার, এম মানে মাস, তাহলে মাসের ডাইমেনশন তো এম। আর সি মানে কি, আগের ক্লাসে বলেছিলাম আলোর বেগ, আলোর বেগ মানে তো বেগ, আর বেগের মাত্রা কত হয় স্যার, এল টি টু দি পাওয়ার -1, কিন্তু মাথায় স্কোয়ার আছে, স্কোয়ার থাকার জন্য আমাকে কি দিতে হবে, একটা স্কোয়ার দিতে হবে। তাহলে পরে কত হবে স্যার, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার কত হবে স্যার, -2। দেখো তো দুটো ডাইমেনশন কি সেম? হ্যাঁ স্যার। তাহলে যেহেতু তাদের দুটো ডাইমেনশন সেম, তাহলে ইকুয়েশনটা ডাইমেনশনালি কি হয়ে গেল, কারেক্ট। যেহেতু তাদের ডাইমেনশন সেম, ইকুয়েশনটা ডাইমেনশনালি কি হয়ে গেল, কারেক্ট। বুঝতে পারলাম? তো এটা যদি হয়ে যায় তাহলে আমরা এটা বার করতে পারবো, s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা দেখাও তো ডাইমেনশনালি কারেক্ট কিনা। তাহলে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা ডাইমেনশনালি কারেক্ট হবে কিনা, ওয়েদার দিস ইকুয়েশন উইল বি ডাইমেনশনালি কারেক্ট অর নট। তো আমাকে কি করতে হবে স্যার, দেখো আমি কি বলেছিলাম যে এরকম থাকলে পরে প্রত্যেকটা ডাইমেনশনালি কি হতে হবে, সেম। হ্যাঁ না না বলো, প্রত্যেকটা ডাইমেনশনালি কি হতে হবে, মানে এর ডাইমেনশন এর সাথে সমান, এর ডাইমেনশন এর সাথে, প্রত্যেকটা ডাইমেনশন কি হতে হবে, সেম। তাহলে এক এক করে বার কর। তো ডাইমেনশন অফ এস, এস মানে অতিক্রান্ত দূরত্ব, লেংথ, লেংথের ডাইমেনশন কি হয়, এল। চলো হয়ে গেল। ডাইমেনশন অফ ইউটি, ইউটি মানে কি, ইউ হচ্ছে বেগ, প্রাথমিক বেগ, ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে ভেলোসিটির মাত্রা তো স্যার এল টি টু দি পাওয়ার -1, প্লিজ তাকাবে এদিকে। ইউ মানে বেগ, বেগের মাত্রা বসালাম, আর গুণিত টি আছে, টি মানে কত, টাইম, টাইম টি। আর টি এর মাথায় কিছু নয় মানে কত আছে স্যার, 1 আছে। আর এই গুণফলটা 6, 7 এ বোধহয় করেছো, টি টু দি পাওয়ার -1 এর সাথে টি টু দি পাওয়ার 1 গুণ করলে কেটে যায়, দিয়ে 1 পড়ে থাকে, তাহলে কত হয়ে যাবে স্যার, এল। হ্যাঁ না না বলো। এবার বার করতে হবে ডাইমেনশন অফ হাফ এটি স্কোয়ার, এই জায়গাটায় সবার সমস্যা হয়ে যাবে স্যার, হাফের মাত্রা কি হবে, হাফ একটা সংখ্যা, আর সংখ্যার মাত্রা হয় না, তাহলে হাফ 2, 4, 6, 8, 10 যাই হোক সেগুলো সংখ্যা, সংখ্যার কোনো মাত্রা হবে না, সেজন্য হাফের মাত্রা আমরা 1 লিখবো, হয় না। এ মানে কি রে, ত্বরণ, এক্সিলারেশন, এ মানে এক্সিলারেশন, ত্বরণ, ত্বরণের মাত্রা হবে এল টি টু দি পাওয়ার -2। আর টি স্কোয়ার মানে সময়ের স্কোয়ার, সময়ের স্কোয়ার মানে স্যার ক্যাপিটাল টি এর স্কোয়ার। যদি গুণ ঠিক মতো করতে পারিস, ক্ষমতা থাকে, তাহলে দেখ এল হবে। তাহলে এখান থেকে স্পষ্ট একটা কথা তুই চোখে দেখতে পাচ্ছিস জল জল করে, ডাইমেনশন অফ এস, ডাইমেনশন অফ ইউটি, ডাইমেনশন অফ হাফ এটি স্কোয়ার সব কটা সেম। যেহেতু সব কটা সেম, তাহলে আমরা বলবো দে আর ডাইমেনশনালি কারেক্ট। যদি এটা হয়ে যায় তাহলে এটা কর, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। চল এটা ডাইমেনশনাল প্রত্যেক কারেক্ট করলে চটচট করে। হাফ সংখ্যা, যদি সংখ্যা হয় তার ডাইমেনশন হয় না 1, যেমন এখানে 2 আছে, 2 কি সংখ্যা, সংখ্যা ডাইমেনশন হয় না 1 হবে, সংখ্যার কোনো ডাইমেনশন হয় না। চল যেটা ডান দিকে দিলাম সেটা ক্রস ভেরিফাই কর যে whether the equations are dimensionally correct or not, ভেরিফাই কর whether the equation is dimensionally correct or not, প্লিজ প্রত্যেকে পারবি, চুপচাপ নিজের মতো করে কর। এখানে ভি মানে হচ্ছে বেগ, ইউ মানেও বেগ, এ মানে অ্যাক্সেলারেশন, আর এস মানে হচ্ছে ডিস্টেন্স। সো ভি মানে ইউ মানে হচ্ছে ভেলোসিটি, এ মানে হচ্ছে অ্যাক্সেলারেশন, আর এস মানে হচ্ছে ডিস্টেন্স। এটা মাথায় থাকে জানো, ডি মানে হচ্ছে ডিস্টেন্স, ডিস্টেন্স মানে দূরত্ব, অ্যাক্সেলারেশন মানে ত্বরণ। তাহলে প্রথমে তোমাকে ভি স্কোয়ারের ডাইমেনশন বার করতে হবে,
ভি স্কোয়ারের ডাইমেনশন কত হবে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। দেখো প্রত্যেকে তাই আসা উচিত। ডাইমেনশন অফ ভি স্কোয়ার মানে কত হবে স্যার এল টি টু দি পাওয়ার -1 এর স্কোয়ার মানে হবে এল স্কোয়ার টি -2। হ্যাঁ না বলবে। ডাইমেনশন অফ ইউ স্কোয়ার, সো ডাইমেনশন অফ ইউ স্কোয়ার মানে এগেন ইউ মানে ভেলোসিটি, তাহলে এল টি টু দি পাওয়ার -1 এর স্কোয়ার কত হবে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। হ্যাঁ না বলবে। আর ডাইমেনশন অফ 2as, ডাইমেনশন অফ 2as কত হবে 2 এর ডাইমেনশন কত হবে এখনি কি বললাম 1 হয় না ডাইমেনশন সংখ্যা তো, তাহলে 1। অ্যাক্সেলারেশন মানে স্যার এল টি -2 আর এল দেখো কত হয়ে যাচ্ছে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। দেখো সবার ডাইমেনশন সেম হয়ে যাচ্ছে। সো এখানে দেখতে পাচ্ছ তুমি সবার ডাইমেনশন সেম, সো দিস ইজ ডাইমেনশনালি কারেক্ট। ক্লিয়ার হলো? বলো এই পার্টটা কি বুঝতে পেরেছো? কারোর ডাউট আছে মনে কিঞ্চিত পরিমাণ ডাউট? বলো। ইউ এই তো বলে দিলাম ভেলোসিটি বেগ, ভি মানে ভেলোসিটি ইউ মানে ভেলোসিটি, তাই ভেলোসিটির ডাইমেনশন সব বসিয়েছি দেখতে পাচ্ছ স্কোয়ার করেছি। বুঝতে পেরেছো? পারছো? এত দূর পর্যন্ত কোনো ডাউট আছে বলতে পারো আমাকে? এনি ডাউট? কারেক্টনেস চেক করতে পেরেছো? সবার হয়েছে? To convert units of a physical quantity from one system to another মানে কি যে তোমার নিউমেরিক্যাল ভ্যালু যদি একটা ফিজিক্যাল কোয়ান্টিটির n হয় আর যদি u হয় তার ইউনিট, মাথায় রাখবে nu অলওয়েজ থাকে তোমার কনস্ট্যান্ট, এটা চেঞ্জ হয় না। nu অলওয়েজ কনস্ট্যান্ট, তার মানে pv সমান ধ্রুবক ক্লাস 10 সেখান থেকে পেয়েছিলিস কি p1 v1 সমান কি p2 v2, তাহলে nu যদি ধ্রুবক হয় তাহলে সেখান থেকে তুই পাবি n1 u1 শুড বি ইকুয়াল টু কত n2 u2। এবার n1 টা কি আর u1 টা কি? এটা ধর একটা সিস্টেম, ধর n1 u1 এটাকে বলছি আমি সিজিএস সিস্টেম, আর n2 u2 এটাকে বলছি আমি এসআই সিস্টেম। এই দুটোর nu সর্বদা গুণফলটা কি হবে সেম হবে, চেঞ্জ হবে না। সেই জন্য nu অলওয়েজ সেম থাকে। আমরা এইটাই ফর্মুলা ইউজ করে এবার কনভার্সন গুলো শিখবো, কিন্তু তুমি এটা দিয়েও করতে পারো, নাহলে আগে যেমন করছিলাম কেজি মানে 1000 মিটার, মনে পড়ছে তো, ওটা বসিয়েও করতে পারো, তোমার যেটা সুবিধা। পার্টিকুলারলি 20 প্রবলেমটা এটা দিয়ে হবে। আচ্ছা ওটা হোমওয়ার্ক থাক বা দেখি ছুটির সময় করাই, ওটা আগে পড়িয়ে দিই তারপর দেখি ওটা কেমন আসছে। তাহলে n1 u1 শুড বি ইকুয়াল টু n2 u2, তার নিচে একটা ফর্মুলা, বাট আমরা এগুলো মেনটেন করবো না, আমরা নিজের মতো করে প্রবলেমগুলো সলভ করবো, চিন্তা করো না। তাহলে একটা কথা মাথায় রাখবো এখানে n1 u1 শুড বি ইকুয়াল টু n2 u2 আর nu শুড বি ইকুয়াল টু কত হয় কনস্ট্যান্ট। অর্থাৎ কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির নিউমেরিক্যাল ভ্যালু এবং তার ইউনিট এটা অলওয়েজ কি থাকবে স্যার কনস্ট্যান্ট। কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির নিউমেরিক্যাল ভ্যালু আর তার ইউনিটের গুণফল অলওয়েজ কি থাকবে কনস্ট্যান্ট, nu শুড বি ইকুয়ালস টু কনস্ট্যান্ট অলওয়েজ। তো এটা দিয়ে আমরা নেক্সট কোনো প্রবলেম করব হয়তো। দেখো একটা প্রবলেম এখানে দিয়ে দিয়েছে, এই প্রসেসটা কি না, তো n1 u1 শুড বি ইকুয়াল টু n2 u2 এই ফর্মুলা মেইনটেইন করব আমরা। ইয়ংস মডুলাস অফ স্টিল ইজ এত নিউটন পার মিটার স্কয়ার, এটাকে বলেছে সিজিএস এ বার করো। আমরা একটু আগে শিখে নিলাম, আমরা একটু আগে বার করেছিলাম মনে করে দেখ। এবার এরা কি করছে n1 u1 ইকুয়ালস টু n2 u2 এই ফর্মুলা ইউজ করছে, তার মানে n1 u1 শুড বি ইকুয়ালস টু n2 u2। এবার আমি কি করছি এইটাকে ধরছি এসআই, এটাকে ধরছি সিজিএস। বুঝতে পারছি ব্যাপারটা? ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার এসআই সিজিএস যদি হয়ে যায় তাহলে আমাকে বার করতে কিছু হবে সিজিএস এ, তাহলে যদি সিজিএস এ বার করতে হয় তাহলে n2 আচ্ছা বাই করে দে একবার, তাহলেই হয়ে গেল, অসুবিধা নেই। কি রকম, ধর আমি এখানে কি করছি n1 u1 বাই n2 u2 এরকম বাই করে নিচ্ছি, দুটোকে ভাগ করে নিচ্ছি, মানে n1 বাই n2 সমান কত হবে এরকম দেখতে চাইছি আমি, ঠিক আছে? তাহলে বেসিক্যালি যদি আমি ভাগ করে নিই তাহলে দেখ n1 বাই n2 সমান n1 বাই n2 সমান কত হয়ে যাচ্ছে u2 বাই u1। এবার এই যে ইউনিটগুলো আছে এই ইউনিটগুলোকে তোকে সব ফান্ডামেন্টাল কোয়ান্টিটিতে রাখতে হবে। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি মানে u2 মানে কি এই সিজিএস সিস্টেমে ইউনিট। এবার সিজিএস সিস্টেমে নিউটন পার মিটার স্কয়ার আছে, তাকে রাখা যাবে না, কিসে করতে হবে গ্রাম সেমি পার সেকেন্ড স্কয়ার, অথবা নিউটনটাকে তোকে কিসে কনভার্ট করতে হবে ডাইনে। এবার তুই যদি নিউটনটাকে ডাইনে কনভার্ট করিস তো দু লাইনে প্রবলেমটা সলভ হবে। হ্যাঁ না বল কি করে স্যার? দেখ প্রিসাইজলি এখানে করছি, দেখ কি করে হবে।
স্যার 19 ইন্টু 10⁻10 নিউটন পার মিটার স্কোয়ার মানে কত স্যার? 1 নিউটন মানে 10⁵ ডাইন, হ্যাঁ না বল? আর 1 মিটার স্কোয়ার মানে স্যার 10⁴ সেমি স্কোয়ার। দেখ উত্তর বেরিয়ে গেল 19 ইন্টু 10⁻11 ডাইন পার সেমি স্কোয়ার। এইটাই উত্তর। কিন্তু ক লাইনে করলাম? 2 লাইনে। কিন্তু এই প্রসেসে ক লাইন লাগলো? 4 লাইন। কোনোদিন এই প্রসেসে করবো আমি নাকি? তো তোমাকে একটা প্রসেস শেখাচ্ছি, তার মানে এই নয় এখানেই করতে হবে সব, এই ছাড়া হবে না। আরে তুই ফিজিক্স শিখছিস ভাই, তোকে সব শেখাচ্ছি, তুই কোন প্রসেসে অঙ্কটা করবি সেটা তোর মাথা থেকে বেরোবে। এবার যার মাথা থেকে যত তাড়াতাড়ি বেরোবে, যত শর্ট ট্রিক বেরোবে, সে তত তাড়াতাড়ি একটা প্রবলেমকে সলভ করতে পারবে। আমার কাছে জয়েন্টে 25টা ফিজিক্সের কোশ্চেন করতে হবে 1 ঘন্টা। 25টা কোশ্চেন 1 ঘন্টা মানে 4 মিনিট করে একটা কোশ্চেন। 4 মিনিট বলছি, সরি, ওই 2 মিনিট সামথিং করে কোশ্চেন। তো 2 মিনিট সামথিং একটা কোশ্চেনের টাইম। 2 মিনিটের মধ্যে একটা কোশ্চেন তা পড়ে তার উত্তর বার করে সলিউশন করে গোল দাগ করো বা সিবিটিতে দাগ দাও, দ্যাটস টাইম। ওই 2 মিনিট একটা কোশ্চেন। জাস্ট ইমাজিন করো কতটা কম। তাহলে তোমাকে এই প্রসেস যদি খুলে খুলে সব বার করে করে যাও তো পাগল হয়ে যাবো আমি অঙ্ক করতে গিয়ে। এই করতে তো 5 মিনিট সময় লাগবে আমার। তো পট করে আমার চোখে এগুলো ভাসবে, কারণ কি আমি এগুলো শিখিয়ে দিয়েছি, হ্যাঁ না বলবে। তো তোমার প্রসেস, এই জন্য যে প্রবলেম যে প্রসেসে যাবে আমি সেটা দিয়ে দেখবো যত শর্টে হয়। ক্লিয়ার? আমি এই প্রবলেম কোনদিন এই প্রসেসে করবোই না, শিখবোই না, আমি সবসময় প্রসেসে চলে যাবো। ক্লিয়ার হয়েছে? যেখানে দরকার সেখানে শিখবো। ক্লিয়ার? তো তোমরা দেখতে পাচ্ছ সব ফান্ডামেন্টাল কোয়ান্টিটিতে ভাগ করেছে, কেজি, গ্রাম, মিটার, সেন্টিমিটার, সেকেন্ড ভাগ করে সবকে বার করে উই ফাইনাল অ্যান্সার। সো উই উইল নট লাইক দ্যাট। আমরা সবসময় চেষ্টা করবো এই প্রসেসে বার করার। ক্লিয়ার হয়েছে? কি করে বার করলাম আগের প্রসেসটাই মনে করে দেখো। কি ছিল না? তো স্যার আমার কাছে দিয়েছে 19 ইন্টু 10⁻, নিউটন পার মিটার স্কোয়ার। এটা মানেই তো স্যার 19 গুণিত 10, 19 ইন্টু 10⁻10 নিউটন মানে কত স্যার? 10⁵ তাই। আর 1 মিটার স্কোয়ার মানে কত স্যার? 10 স্কোয়ার সেমি তার স্কোয়ার। ঠিক তো? আমি এত কিছু লিখছি, এগুলো তো লিখবোই না, ডাইরেক্ট বসাবো, হ্যাঁ না বলো? তাহলে কত হবে স্যার? 19 ইন্টু 10⁻10, 10 ইন্টু 10⁵ বাই 10⁴। কাটাকুটি গেলে স্যার 10 পড়ে থাকে, তাহলে 19 ইন্টু 10⁻, কত হবে স্যার? 11। আর এককটা এসছে ডাইন পার সেমি স্কোয়ার। দেখো 2 লাইনে হয়ে গেল অঙ্কটা। কেন আমি এই প্রসেসে যাব? হ্যাঁ না বলো? বুঝতে পারছি ব্যাপারটা? যখন যেটা দরকার সেই প্রসেসে যাব। সো আমরা এই প্রসেসে অঙ্কটাকে করবোই না কোনোদিনই। বুঝতে পারছি ব্যাপারটা? এই প্রসেসে করবো আমরা। এটাও কি n1 u1 = n2 u2? হ্যাঁ স্যার, দেখুন n1 u1 = কত? n2 u2। হ্যাঁ না বল ভাই, সবই সেম। এখানে ভাঙছে, আমি ভাঙবো না। বুঝতে পারছি ব্যাপারটা? চল, আই হোপ এই স্লাইডটা ক্লিয়ার করতে পেরেছি। তাহলে ইউনিট কনভার্সনটা বোঝাতে পারছি। 3 নাম্বার, টু এস্টাবলিশ, এটা ভালো করে শুনবে, টু এস্টাবলিশ আ রিলেশন বিটুইন ডিফারেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি। তোকে বিভিন্ন রাশি দিয়ে দিলাম, সেই রাশিগুলোর মধ্যে তোকে তাদের সম্পর্ক বানাতে হবে। একটা উদাহরণ দিচ্ছি। ধর আমার কাছে এরকম একটা যন্ত্র আছে, এটাকে বলা হয় সিম্পল পেন্ডুলাম। এই সিম্পল পেন্ডুলামে আমি যদি এটাকে এরকম করে দুলিয়ে ছেড়ে দিই, তাহলে এটাকে দুলছে, এটাকে বলা হয় অসিলেশনস। এই যে দুলছে, আমি হাতে ধরে আছি, ভুলভাল হচ্ছে, অসিলেশনস। এই যে দুলছে, এখান থেকে ছেড়ে দিলাম দিয়ে আবার হাতে এলো, এটাকে বলা হয় টাইম পিরিয়ড 9, মনে করে দেখ। অর্থাৎ একটি পূর্ণ দোলন, কমপ্লিট অসিলেশনে যতটা টাইম লাগে তাকে বলা হয় তার টাইম পিরিয়ড। এই টাইম পিরিয়ড 3টে জিনিসের সাথে বা 2টো জিনিসের সাথে লিঙ্ক। কার কার সাথে? তার দৈর্ঘ্য এল এর ওপর, আর এখানে অভিকর্ষজ ত্বরণ জি এর ওপর। তাহলে কটা জিনিসের ওপর ডিপেন্ড করছে? এল আর জি এর ওপর। আমরাই তোকে এটা বলে দিলাম যে দেখো বাবা, তোমাকে এরকম 2টো রাশি দিচ্ছি, যে একটা কমপ্লিট অসিলেশন টি, এটা এল আর জি এর ওপর ডিপেন্ড করছে। মানে সিম্পল কথা বলতে গেলে স্যার, একটা পেন্ডুলাম আছে, সেই পেন্ডুলামটা দুলছে, তার টাইম পিরিয়ড কত? না তো স্যার, তার টাইম পিরিয়ড হচ্ছে টি। তার লেংথ কত? না তো স্যার, লেংথ হচ্ছে এল। আর গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন কত স্যার? জি। এই 3টি বিষয়ের মধ্যে তুমি একটা সম্পর্ক বানিয়ে দাও। এটা তোমাকে বললাম। 3টি কি রাশি? হ্যাঁ স্যার। একটা দেখুন টাইম পিরিয়ড, এটা একটা রাশি। একটা হচ্ছে লেংথ, এটাও রাশি, কোয়ান্টিটি। আর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, এটাও একটা কোয়ান্টিটি। হ্যাঁ স্যার। কেন কোয়ান্টিটি? এদেরকে তো শব্দ মাপতে পারবি, হ্যাঁ না বল? যাদেরকে মাপতে পারবো তারাই কি হবে?
ফিজিক্যাল কোয়ান্টিটি, তাহলে এরা সবকে মাপতে পারবি বলে এরা সবাই কি হবে ফিজিক্যাল কোয়ান্টিটি, হ্যাঁ না বলবে। তাহলে বেসিক্যালি আমি এদের মধ্যে রিলেশনশিপ জানতে চাইছি রিলেশনশিপ। চলো রিলেশনশিপ জানি। এবার রিলেশনশিপ জানার আগে এদের ডাইমেনশন তো তোকে জানতে হবে। তো চল, টাইম পিরিয়ড মানে কি সময়, তাহলে সময় যেহেতু, তাহলে টাইম পিরিয়ডের ডাইমেনশন কত হবে স্যার? ডাইমেনশনটা টি হবে। গুলিয়ে ফেলিস না, আমরা টাইম পিরিয়ডকে টি দিয়ে চিহ্নিত করছি, এটা টি দিয়ে চিহ্নিত করছি। যেমন প্রাথমিক বেগ বা ইনিশিয়াল ভেলোসিটিকে আমরা কি দিয়ে লিখি বলতো? ইউ দিয়ে, হ্যাঁ না বল। ফাইনাল ভেলোসিটিকে কি দিয়ে লিখি? ভি দিয়ে। সেরকম টাইম পিরিয়ডকে আমরা টি দিয়ে সিম্বলাইজ করছি, তেমনি লেন্থকে আমরা এল দিয়ে সিম্বলাইজ করছি, আর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটিকে জি দিয়ে সিম্বলাইজ করছি। তাহলে এখন বলছি টাইম পিরিয়ডের ডাইমেনশন এগুলো কিন্তু ডাইমেনশন টি। আর বলতো লেন্থের ডাইমেনশন কি হবে? স্যার লেন্থের ডাইমেনশন না এল হবে, হ্যাঁ না বল। আর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি এর ডাইমেনশন কত হবে স্যার? অ্যাক্সেলারেশন তো কত হবে? এল টি টু দি পাওয়ার। বল এই সাইডটাতে যা লিখলাম কি বুঝতে অসুবিধা বল? আমি ওপরের গুলো তিনটি রাশির কথা বললাম যারা এখানে লিঙ্কড আছে, হ্যাঁ না বল। আর নিচে তাদের কি লিখেছি স্যার? ডাইমেনশন, হ্যাঁ না বল। নিচে তাদের কি লিখেছি? ডাইমেনশন। এবার আমাকে বলছে টি এল জি এর মধ্যে সম্পর্ক বানাও। টি এল জি এর মধ্যে কি বানাও? সম্পর্ক। তাহলে আমরা যখন সম্পর্ক বানাবো, আমরা তো জানি না যে কে কার মতো করে আছে, আমরা জানি না। তো আমি ধরে নিচ্ছি এখানে টাইম পিরিয়ডটা বার করবো, আমি ধরে নিচ্ছি যে লেট কি, যে টাইম পিরিয়ড ইজ প্রপোর্শনাল টু এল টু দি পাওয়ার এক্স জি টু দি পাওয়ার ওয়াই। আমি ধরে নিচ্ছি, তোমার মন হলে তুমি এল সমানুপাতিক টি টু দি পাওয়ার এক্স জি, তুমি যা ইচ্ছা তাই ধরতে পারো। আমি এটা ধরলাম, মন হলো আমার, আমি ধরলাম। তাহলে টি প্রপোর্শনাল, স্যার প্রপোর্শনাল টু কেন ধরলেন? কারণ সমানুপাতিক ধ্রুবক যদি আসে সেটা আমি জানতে পারবো না, হ্যাঁ না বলো। থাকতেও তো পারে। ধর কোন একটা সমীকরণের এরা বেরোলো, টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি বেরোলো, তো 2 পাইটা তো আমি জানতে পারবো না, হ্যাঁ না বল। এর তো ডাইমেনশন নাই, ঠিক বলছি তো। সেই জন্য আমরা ধরে চলবো যে এখানে কোনো এরকম কনস্ট্যান্ট নাই যার ডাইমেনশন নাই, তাহলে আমরা সেটা সম্বন্ধে জানতেই পারবো না। তাহলে প্রথম কাজ, যে তিনটি রাশির রিলেশন বার করতে হবে তাদের একটা রিলেশন খুঁজে নাও। টি প্রপোর্শনাল টু এল টু দি পাওয়ার এক্স জি টু দি পাওয়ার ওয়াই আমি ধরে নিলাম। এবার কি করব? সেকেন্ড স্টেপ, যে প্রপোর্শনালিটি তুলে দাও। তো যদি প্রপোর্শনালিটি তুলে দাও তাহলে টি সমান এল টু দি পাওয়ার এক্স জি টু দি পাওয়ার ওয়াই, একটা কে লিখতে পারো, কিন্তু তুমি এখানে ব্র্যাকেটে লিখে দেবে কে ডাইমেনশনলেস কনস্ট্যান্ট। কি হচ্ছে ডাইমেনশনলেস কনস্ট্যান্ট? বুঝতে পারলাম। কে এর কোনো ডাইমেনশন নাই এখানে, কে এর কোনো ডাইমেনশন থাকবে না। থাকলে কি সমস্যা? থাকলে তো আমি আর করতেই পারবো না, জানতেই তো পারবো না যে জিনিসটা কি। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে ফার্স্ট স্টেপ, এটা স্টেপ 1। কি করলাম আমি? না তো একটা গেস করে নিলাম। স্টেপ 2, আমি প্রপোর্শনালিটিকে তুললাম। স্টেপ 3, ডাইমেনশন বসাও। টি মানে কি ছিল? টি মানে স্যার টাইম পিরিয়ড ছিল। তাহলে টাইম পিরিয়ডের ডাইমেনশন কি স্যার? টি। দেখো টাইম পিরিয়ডের ডাইমেনশন আমি টি বসালাম। বুঝতে পারছি ব্যাপারটা? টাইম পিরিয়ডকে আমি টি দিয়ে লিখেছিলাম, আর সেই টি এর টাইম পিরিয়ডই কত হচ্ছে? টি ডাইমেনশন সমান কে কি ছিল? ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, তার জন্য তার ডাইমেনশন কত লিখবো? কারণ ডাইমেনশন হবে না। এল মানে কি ছিল? লেংথের ডাইমেনশন আমি ধরেছি এল, কিন্তু মাথার উপর এক্স আছে, সেজন্য এল টু দি পাওয়ার কত হয়ে গেল? এক্স। আর জি মানে কি? এল টি মাইনাস 2, তার এক্স ডাইমেনশন। তাহলে জি এর ডাইমেনশন বসাচ্ছি এল টি মাইনাস 2 টু দি পাওয়ার কত? ওয়াই। এবার দেখ এখানে এল টি আছে, এখানে শুধু টি আছে, তো আমি কি এরকম লিখতে পারবো? তাকাবি টি টু দি পাওয়ার 1 লিখলাম, আর কিছু নাই বলে আমি এল টু দি পাওয়ার 0 লিখতে পারবো, হ্যাঁ না বল। যাতে দুটোকে দেখতে সমান লাগে, হ্যাঁ না বল। তাই লিখলাম। এবার তাকা এদিকে ভাই, এল এর মাথায় এক্স আছে, আর এখানে এল এর মাথায় কি আছে? 1 আছে, কিন্তু বাইরে কি আছে? তাহলে এল টু দি পাওয়ার ওয়াই আছে, হ্যাঁ না বল। তাহলে এল টু দি পাওয়ার এক্স ইন্টু এল টু দি পাওয়ার ওয়াই কত হবে স্যার? এল টু দি পাওয়ার, কে বুঝিসনি বল, আবার বোঝাবো। কি করে এক্স প্লাস ওয়াই এল না বুঝলে বল, আমি আবার বোঝাবো। এসছে সবার মাথায়? এল এর খেলা শেষ, এবার শুধু টি পড়ে রয়েছে। টি টু দি পাওয়ার মাইনাস 2 টু দি পাওয়ার ওয়াই কত হবে? টি টু দি পাওয়ার
-2y হবে, হ্যাঁ না বলো। বাঁদিকের বেস গুলো দেখো সেম, হ্যাঁ না বলো। তাহলে পাওয়ার গুলো কি হবে? তাহলে এল কে ইকুয়েট করলে, এখানে দেখো এল কে যদি ইকুয়েট করো, তাহলে এল কে ইকুয়েট করলে স্যার এক্স প্লাস ওয়াই না 0 হচ্ছে, হ্যাঁ না বলো তো। আর টি কে যদি ইকুয়েট করো তাহলে স্যার -2y না, -2y সমান কত হয়ে যাচ্ছে? 1। তাহলে y সমান কত হচ্ছে স্যার? -1/2। y সমান কত হয়ে যাচ্ছে? -1/2। আর y যদি -1/2 হয়, x কত হবে স্যার? +1/2, হ্যাঁ না বলতো। দেখ এদিকে তাকা, কে বুঝিস বলবি। আমি এল আর টি কে ইকুয়েট করলাম, এল কে ইকুয়েট করলে x প্লাস ওয়াই সমান দেখ 0, x প্লাস ওয়াই সমান 0। আর টি কে ইকুয়েট করলে দেখ -2y সমান 1, তাহলে -2y সমান 1, তাহলে y সমান -1/2। আর y এর মান -1/2 বসালে x সমান কত হয়ে যাবে? +1/2। তাহলে ইকুয়েশনে দেখ আমরা এইটা গেস করেছিলাম, এই গেস ইকুয়েশনে x এর মান বসাবো হাফ আর y এর মান বসাবো -1/2। তো যদি তাই বসাই তাহলে স্যার t প্রপোর্শনাল টু l টু দি পাওয়ার হাফ g টু দি পাওয়ার -1/2। ঠিক বলছি কিনা বল, হ্যাঁ না? ঠিক তো। আচ্ছা, l টু দি পাওয়ার হাফ মানে কি √l, হ্যাঁ না বলো। আর g টু দি পাওয়ার -1/2 মানে 1/√g, হ্যাঁ না বল। না বুঝলে বলবি। দেখ তাকাই দিকে, এটা মানে লিখছি দেখ, t সমানুপাতিক, এটা মানে লিখছি √l লিখতে পারবো, l টু দি পাওয়ার হাফ মানে ইন্টু 1/g টু দি পাওয়ার হাফ লিখতে পারবো, হ্যাঁ না বল। -1/2 ছিল, তাকাবি -1/2 কে নিচে নিয়ে এলাম, হবে তো। প্রপোর্শনালিটি তুললে কি আসবে? একটা কে, হ্যাঁ না বল। এই দেখ কে ছিল, দেখতে পাচ্ছিস, কে √l। আর এটা মানে কি 1/√g, হ্যাঁ না বল। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়ালো? t সমান k √l/g, এই দা ইকুয়েশন। তাহলে কি সুন্দর রিলেশন বার করতে পারলাম যে ক্যাপিটাল টি শুড বি ইকুয়ালস টু k √l/g হবে। বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে আমরা এখানে ডিটারমিনেশন করতে পারলাম ডিটারমিনেন্ট ডিটারমাইন করতে। হয়েছে সবার ডিটারমিনেশনটা? কি বুঝতে অসুবিধা বল এখানে, কার বুঝতে অসুবিধা বল, কার বুঝতে অসুবিধা বল আছে? কোনো সমস্যা এই স্লাইডে বুঝতে? কি করলাম না করলাম, নাকি লেজে গোবরে এক হয়ে গেল যে কি হলো বুঝতে পারলাম না শেষে গিয়ে? হয়নি তো বাবা। কটা স্টেপ? 1 2 3, ইকুয়েট করে দাও 4 বা 6। 4টে স্টেপে আমরা বার করব, যদি হয়ে যায় চলো আরেকটা করব। বুঝতে পেরেছি সমস্যা? চলো আরেকটা করি আমরা। দেখো ধরো তোমার কাছে এরকম একটা লিকুইড আছে, এরকম একটা লিকুইড আছে, লিকুইডের কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, এটাকে আমরা ইটা দিয়ে লিখি। কি চিহ্ন এটা? ইটা। এর ডাইমেনশন কত? ml টু দি পাওয়ার -1। আশা করছি আগের দিন করিয়েছিলাম এটা। আমরা এর মধ্যে এরকম একটা কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি ইটার মাল ভরে রেখেছি, ঠিক তো? কোনো একটা তরল ভরে দিয়েছি। এবার ধরো এখানে আমরা কি করছি, একটা আর রেডিয়াসের বলকে ফেলবো। তার মানে আমি রেডিয়াস অফ দ্য বল, রেডিয়াস অফ দ্য বল কত? আর। রেডিয়াস অফ দ্য বল আর, তার ডাইমেনশন কত হবে বলতো? রেডিয়াস তো এল হবে, দৈর্ঘ্য। এবং তাকে যখন নিচের দিকে ফেলবো তখন ধর সে ভি ভেলোসিটি নিয়ে যাবে, ভি ভেলোসিটি নিয়ে যাবে। তাহলে ভেলোসিটিটা কত ধরছি? ভি। তার মাত্রা কত হবে? এলটি টু দি পাওয়ার। তাহলে আমি কি বলছি, একটা ইটা সান্দ্রতাঙ্ক যুক্ত, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি যুক্ত একটা লিকুইডের মধ্যে আর রেডিয়াসের একটা বলকে আমি যদি ফেলি, তাহলে সে যদি ভি ভেলোসিটি নিয়ে নিচে নামে, তাহলে ওপরের দিকে দেখা গেছে একটা ফোর্স কাজ করে, ওপরের দিকে একটা ফোর্স কাজ করে, ওপরের দিকে একটা ফোর্স কাজ করছে, ফোর্স। ফোর্সকে আমি এফ দিয়ে লিখছি, তার ডাইমেনশন কত হয় স্যার? ml t-2। এদের মধ্যে রিলেশন বানাও। বুঝতে পেরেছো? তাহলে কোশ্চেনটা কি বললাম?
যে যখন আর রেডিয়াস যুক্ত একটি বলকে আমি কোনো একটা ইটা কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটির লিকুইডের মধ্যে ফেলবো এবং সেটা যদি ভি ভেলোসিটি নিয়ে নিচে নামে তাহলে তার ওপরের দিকে একটা ফোর্স কাজ করবে। এই চারটি রাশের মধ্যে একটা সম্পর্ক বানাও। তাহলে স্টেপ 1 কি ছিল স্যার? গেস করুন, হ্যাঁ না বলো। সো গেস করলাম এফ প্রপোর্শনাল টু কে, কে সরি কে তো থাকবে না, প্রপোর্শনাল টু ইটা টু দি পাওয়ার এক্স আর টু দি পাওয়ার ওয়াই আর ভি টু দি পাওয়ার কি হয়ে গেল জেড, হ্যাঁ না বলো। এরকম কি গেস করবো আমরা? ইয়েস অর নো বলো, এরকম কি গেস করবো আমরা? স্টেপ 2 প্রপোর্শনালিটি তুলবো, তাহলে এফ সমান কে ইটা টু দি পাওয়ার এক্স আর টু দি পাওয়ার ওয়াই ভি টু দি পাওয়ার জেড, ঠিক লিখলাম। আর ব্র্যাকেটে কি লিখবো? কে হচ্ছে ডাইমেনশনাল লেস কনস্ট্যান্ট। এবার কি করবো? প্রত্যেকে ডাইমেনশন বসাবো, হ্যাঁ না বল। চল বসা। তাহলে এফ এর ডাইমেনশন স্যার এম এল টি টু দি পাওয়ার -2 সমান কে এর ডাইমেনশন কত হবে স্যার? 1। ডাইমেনশন তো হবে না, ডাইমেনশন তো হবে না। ইটা, ইটার ডাইমেনশন স্যার এম এল -1 টি -1 টু দি পাওয়ার কত হবে স্যার? এক্স। তারপর কি আছে স্যার? আর, আর এর ডাইমেনশন স্যার এল টু দি পাওয়ার ওয়াই। আর পরেরটা হবে স্যার এল টি টু দি পাওয়ার -1 জেড। তাহলে এগেইন এম এল টি -2 সমান, দেখো ভালো করে দেখবে, একটু স্টেপ জাম্প করবো। আচ্ছা এম আর কোথাও আছে? নাই স্যার। তাহলে এম এর মাথায় কি আছে? এক্স। তাহলে এম টু দি পাওয়ার কত হবে স্যার? কে বুঝলি না বল, কে বুঝিনি বল। এবার টাকা এল, দেখ এল 3 জায়গায় আছে, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়। তাহলে এল এর মাথায় -1 আছে টু দি পাওয়ার এক্স, তাহলে এল টু দি পাওয়ার কত হবে স্যার? -x, হ্যাঁ না বল। আবার দেখ তার সাথে আবার এল টু দি পাওয়ার ওয়াই গুণ মানে প্লাস ওয়াই, হ্যাঁ না বলবি। ওয়াই গুণ আছে বলে কি হয়ে গেল? প্লাস ওয়াই। আবার দেখ এল এর মাথায় কি আছে? টু দি পাওয়ার জেড, তাহলে কত হবে? প্লাস, কে বুঝিসনি বলবি, ঠিক লিখলাম। আর টি দেখ দুই জায়গায় আছে, এই জায়গা হচ্ছে -x, আর এই জায়গা হচ্ছে টি টু দি পাওয়ার -z। সব ক্লিয়ার? এবার আমি কি করব? ডাইমেনশন গুলোকে কি করব? ইকুয়েট করব। চলো এম কে যদি ইকুয়েট করো, দেখো এম এর মাথায় কি আছে? 1, এল এর মাথায় কি আছে? 1। তাই যদি হয় তাহলে স্পষ্ট ভাষায় তুমি দেখতে পাচ্ছ এক্স সমান কত হবে স্যার? বল, হ্যাঁ না কে বুঝিসনি বল, এই স্টেপটা কে বুঝিসনি বল। কি করে হলো এক্স সমান 1? আবে এম কে কম্পেয়ার করলাম, হ্যাঁ না বল। দেখ এম কে যদি কম্পেয়ার করিস এক্স সমান কত হয়ে যাবে? ক্লিয়ার? বুঝতে পেরেছিস কিনা বলবি ভাই, না দান বাচ্চা হোস না, বোঝ। আর কি আমি টি কে কম্পেয়ার করে নিচ্ছি আগে, তাহলে সুবিধা হয়ে যাবে। কেন স্যার? দেখো -2 -x -z, হ্যাঁ না বলো। তাহলে স্যার -x - z সমান কিন্তু -2। আবার x এর মান তো তুই জানিস বেটা, x কত স্যার? 1। তাহলে -1 - z সমান -2। কেন জানি না, দেখে মনে হচ্ছে z কত হবে স্যার? তাহলে z ও তো 1 চলে এলো, z ও 1 চলে এলো আমার। আর একটা কি পড়ে রইলো? এই বিশাল বড় ইকুয়েশনটা। তাহলে সেটা দেখো অন্য কালিতে করি যাতে বুঝতে সুবিধা হয়। তো স্যার -x + y + z এটা মানে কি 1, হ্যাঁ না বলো। কারণ এল কে কম্পেয়ার করছো, ঠিক বলছি নিশ্চয়, তাকাবে। তো তাই হয়, সমান বসো x এর মান 1, z এর মান 1। তাহলে -1 প্লাস অন্তর্কলহে এরা মরে গেল, দেখো 1 1 কেটে গেল, নিয়ে নিয়ে ঝগড়া করে মরে গেল, সমান 1। তাহলে y এর ভ্যালু তো 1 চলে এলো, কত সুন্দর ইকুয়েশন চলে এলো, সব 1 এলো, ঠিক তো। চলো চলে এসো তুমি যে গেস করেছিলে সেই জায়গায়। তাহলে স্যার ক্যাপিটাল এফ ইজ প্রপোর্শনাল টু ইটা টু দি পাওয়ার 1, হ্যাঁ না বলো। আর টু দি পাওয়ার কত হবে স্যার? 1। আর ভি টু দি পাওয়ার কত হবে স্যার? 1। তার মানে আমি স্পষ্ট ভাষায় এখান থেকে লিখতে পারবো স্যার এফ ইজ প্রপোর্শনাল টু ইটা আর ভি। আর প্রপোর্শনালিটি চলে এলে কি আছে? কে। তাহলে এফ সমান হবে স্যার কে ইটা আর ভি। চলো পাওয়া গেল, কত সুন্দর রিলেশন দেখো, বুঝতে পারছি। ক্লিয়ার হলো? কার অসুবিধা বলবে, কার অসুবিধা বল, সমস্যা বল, কার অসুবিধা বল, কি সমস্যা আছে? স্লাইড ক্লিয়ার হয়েছে পুরো? হ্যাঁ এটা স্টোকসের সূত্র, বুঝতে পেরেছি।
ক্লিয়ার? আর একটা তোদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, এরা বাড়িতে ট্রাই করবি। দেখ, একটা টান টান করা তার, তার ধর লেংথ আছে, লেংথ, এই কালিটা দেখতে অসুবিধা হচ্ছে নাকি রে? অসুবিধা হচ্ছে না তো? লেংথ আছে ধর, লেংথ, লেংথটাকে এল দিয়ে লিখলাম, কত? এল, ডাইমেনশন এল। এবার ধর এই তারটার একক দৈর্ঘ্যে ভর, এই তারটার একক দৈর্ঘ্যে ভর, মাস পার ইউনিট লেংথ, একে স্মল এম দিয়ে লিখলাম, এর ডাইমেনশন হবে ml টু দি পাওয়ার -1। তাহলে তারটার একক দৈর্ঘ্যে ভর, মাস পার ইউনিট লেংথ কত স্যার? স্মল এম ধরলাম, এবং তার ডাইমেনশন হলো ml টু দি পাওয়ার -1। ক্লিয়ার? এবার দড়ির তো একটা টান থাকবে নাকি, টান, তো টেনশন, টান ধরলাম আমরা, টেনশন টি, টান, টানটাকে টি দিয়ে লিখলাম, কত? টান মানে তো বল, এক প্রকারের বল, তাহলে কত হবে? ml t টু দি পাওয়ার -2। এবার ধর আমি তারটাকে যদি এমনি করে চিমটি কেটে ছেড়ে দিই, তাহলে তারটা ভাইব্রেট করবে, ইয়েস অর নো? তো ভাইব্রেট করলে সেখানে পাবো আমরা ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কম্পাঙ্ক, তাহলে ফ্রিকোয়েন্সি পাবো আমরা, ফ্রিকোয়েন্সি পাবো, এন দিয়ে লিখলাম ফ্রিকোয়েন্সিকে, এন কম্পাঙ্ক, তার ডাইমেনশন কত? টি টু দি পাওয়ার -1। আই অ্যাম আস্কড বা আই আস্ক ইউ টু ডু দিস, রিলেশনশিপ এদের মধ্যে বার করো। আমি গেস সলিউশনটা বলে দিচ্ছি, গেস সলিউশনটা তোমরা নেবে, এন ইজ প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার এক্স টি টু দি পাওয়ার ওয়াই এম টু দি পাওয়ার জেড, এটা ধরবা, দিয়ে বাড়িতে ট্রাই করবো। এটা ঠিক তো? পারবো বাড়িতে ট্রাই করতে? ঠিক। আমি এইটুকু বলতে পারি উত্তরটা কত আসবে, তাহলে তোমরা মানে নিজেরাই ভেরিফাই করতে পারবে। অ্যান্সারটা আসবে যে এন প্রপোর্শনাল টু 1/l √t/m, এটা আসবে, এটা ভেরিফাই করতে পারো তোমরা, এটা ফাইনাল অ্যান্সার আসবে, রিলেশনশিপটা এটা। অ্যান্সারটা বলে দিলে সুবিধাটা হয় যে আমরা নিজেরা ক্রস ভেরিফাই সেটা করতে পারি, ঠিক আছে? ওকে, বুঝতে পারলাম সকলকে? চলো দেখি, একটা কোশ্চেন নিয়েছি, প্রত্যেকে দেখো কোশ্চেনটা একটু, প্রত্যেক কোশ্চেনটা দেখো। বলছে দ্য সেন্ট্রিপিটাল ফোর্স F acting on a particle moving uniformly in a circle may depend mass, velocity, radius of the circle। তার মানে আমাকে এখানে চারটে কোয়ান্টিটি দিয়েছে, F, M, V, R নাকি? এই চারটে কোয়ান্টিটির উপর ডিপেন্ড করছে। ডিরাইভ দ্য ফর্মুলা ফর F ইউজিং দ্য মেথড অফ ডাইমেনশন। চলো F এর ফর্মুলা বার করবো, নিশ্চয় পারবো। এবার কি করে? চলো এটা বাড়িতে করি, এটাই বেরোবে, এটা এখন করে দেখি F M V এর মধ্যে রিলেশন। তাহলে প্রথমে বলো কি করবো, গেস ইকুয়েশন ধরবো নাকি? তো স্যার গেস ইকুয়েশন ধরুন, F ইজ প্রপোর্শনাল টু M টু দি পাওয়ার X, V টু দি পাওয়ার Y, R টু দি পাওয়ার Z, যাতে করে F সমান K mx Vy R টু দি পাওয়ার Z। চলো ডাইমেনশন বসা, ডাইমেনশন কি বসবে বল? F এর ডাইমেনশন কি? M L T -2। M মানে তো M সমান, M এর ডাইমেনশন তো M, হ্যাঁ না বল? V মানে ভেলোসিটি, আচ্ছা এইভাবে কি লিখতে পারবো? L টু দি y T টু দি পাওয়ার -y লিখতে পারবো, হ্যাঁ না বল? কারণ L T টু দি পাওয়ার -1 এর টু দি পাওয়ার y, হ্যাঁ না বল? ভালো করে দেখ বেটা। আর R মানে কি? লেংথ, লেংথের ডাইমেনশন কত হবে স্যার? টু দি পাওয়ার z। এখান থেকে আমরা লিখতে পারবো স্যার M টু দি পাওয়ার হচ্ছে x, L টু দি পাওয়ার হচ্ছে স্যার y প্লাস z, আর T টু দি পাওয়ার হচ্ছে স্যার -y, আর এখানে পেয়ে যাচ্ছি আমি ML T -2, হ্যাঁ না বল? বুঝতে পেরেছি? ক্লিয়ার? চলো কম্পেয়ার করলে x এর ভ্যালু কত আসছে স্যার? 1, আর -y সমান -2, হ্যাঁ না বল? তাহলে y কত আসছে স্যার? 2। আর যদি এটা দেখিস y প্লাস z সমান কত স্যার? 1,
তাহলে জেড কত স্যার, ওয়াই এর ভ্যালু তো 2, তাহলে জেড এর ভ্যালু কত আসবে 1। তাহলে ফাইনালি ইকুয়েশনটা কি পাওয়া গেল স্যার, এইটা ধরেছিলাম নাকি রে? ও সরি 2 আছে তো, -1, থ্যাংক ইউ, -1, ঠিক আছে। তাহলে আমরা এটা ধরেছিলাম, তাহলে আমরা কি লিখবো স্যার, এফ ইজ প্রপোর্শনাল টু এম টু দি পাওয়ার এক্স ভি টু দি পাওয়ার ওয়াই আর আর টু দি পাওয়ার জেড, মানে আর টু দি পাওয়ার -1 মানে কি, নিচে আর লিখে দিলাম, হ্যাঁ না বল। আর প্রপোর্শনালিটি তুললে কি চলে আসবে, এফ সমান কে এম ভি স্কোয়ার বাই আর, আসবে না আসবে না? এত কিছু কি 2 মিনিটে করতে পারবি? সেই জন্য সবকিছু যা শেখাবো সেই নিয়মে নাও হতে পারে। চল অল্টারনেটিভ মেথড দেখি। তাহলে এই মেথডে তো পারলাম, হলো। এবার পরীক্ষার হলে যদি এরকম টাইপের কোশ্চেন দেয় তখন আমরা এটাকে কিভাবে সলভ আউট করবো চল দেখি। আমরা অপশন এলিমিনেট করে করব, চল দেখি। আই এটা বুঝতে পারলাম সকলকে, এটাকে বুঝলাম। এর থেকে অনেক সহজে এখানে বার করে নেওয়া যাবে। আমরা জানি না তো এটাই উত্তর হবে, তা আমরা প্রথম থেকে সেটাকে সলভ আউট করতে শুরু করব, প্রথম থেকে সলভ আউট করতে শুরু করব। তো ধর প্রথম থেকে সলভ আউট যদি করতে শুরু করি, যদি অপশন ডি তে থাকতো তোর, তাই তোকে সব কটা বার করতে হতো, আর প্রথমে থাকলে তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখ কি করব, যেটা আমি ম্যাক্সিমাম টাইমে করি, তোরা জানি করতে পারবি কিনা। এটা তো ফোর্স, আর ফোর্সের মাত্রা আমি জানি কত, আমি ডান দিকটা দেখবো এটা আসছে কিনা, বাস তাহলে হয়ে গেল। আর কে এর ডাইমেনশন কত হবে, হবে না। তাহলে প্রথমে দেখ চট করে বার করবো, এম ভি স্কোয়ার বাই আর এর ডাইমেনশন বার করো। এম এর ডাইমেনশন স্যার এম, ভি স্কোয়ার মানে কত স্যার, এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বাই এল, কত হয়ে গেল স্যার, এম এল টি -2। চলো উত্তর হয়ে গেল। এবার তুই বলবি স্যার এটা হলো বলেই তো, এটা কতক্ষণ লাগলো করতে আমার বলতো, হার্ডলি 20 সেকেন্ড। তাহলে পরেরটা করে নেবো 20 সেকেন্ডে। দেখ এটা যদি উত্তর না হতো, পরেরটা করতে হতো তো, তাহলে কত হতো স্যার, এম ভি বাই আর, ঠিক তো। তাহলে এম এর ডাইমেনশন স্যার এম এল টি -1 বাই এল এম টি -1 হলো না স্যার? কত লাগছে করতে আমার? আই হোপ আগেরটার থেকে অনেক অপশন এলিমিনেট করা সোজা হয়ে যাবে। তো বারবার একই কথা বলছি যে সব সময় আমি যে পদচিহ্ন দেখাচ্ছি ওই পদচিহ্ন না ফলো করে একটু তুমি পদচিহ্নটাকে চেঞ্জ করতে পারো, নিজের মতো করে ভাবতে পারো। আই হোপ ওই পুরো অঙ্ক করে তারপর বার করার থেকে এইভাবে করাটা অনেক বেটার ছিল। এটা ঠিক বলছি তো? কেন দেখালাম না, আগে কষ্টটা বোঝো। তোমরা তোকে অনেকে টোকনি হয়তো আমাকেই করতে হলো, যাই হোক কষ্টটা তোমরা আমার দেখলে। বুঝতে পেরেছি ব্যাপারটা? ইজ ইট ক্লিয়ার? বোঝাতে পেরেছি সবাইকে? বলবে ডাইমেনশন ক্লিয়ার? চলো, ডাইমেনশন এন্ড অ্যানালাইসিসের ভুল কি, কিছু জায়গায় ভুল আছে। আমরা প্রথমে একটা ভুল পয়েন্ট আউট করে ফেলেছি যে টি সমান কে রুট ওভার এল বাই জি, কে সম্বন্ধে কিছু ধারণাই পাবো না, হ্যাঁ না বল? আমরা ডাইমেনশনাল বা ডাইমেনশনলেস কনস্ট্যান্ট সম্বন্ধে কোনো ধারণাই নাই, ওখানে কি জিনিস হবে না হবে। সো এটা একটা বিশাল বড় ভুল। ডাইমেনশনালি কারেক্ট ইকুয়েশন নিড নট টু বি ফিজিক্যালি কারেক্ট। এদিকে দেখা, x ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইকুয়েশনটা দেখ, x এর মাথায় পাওয়ার নাই, আর এটা একদম কোন রকম একটাই সংখ্যা বা একটাই ধ্রুবক বা একটাই চলরাশি। এখানে দেখ দুটো চলরাশি মিলে তৈরি হচ্ছে, এখানে দেখ পাওয়ার চলে এসছে, এগুলোকে বলা হয় ফিজিক্যালি ইনকারেক্ট ইকুয়েশন। এগুলো ফিজিক্যালি ইনকারেক্ট হতে পারে বাট দে আর ডাইমেনশনালি কারেক্ট, কারণ এদের ডাইমেনশন প্রত্যেকের কি সেম। সেই জন্য আমরা মাথায় রাখবো যে ডাইমেনশনালি কারেক্ট ইকুয়েশন নিড নট টু বি ফিজিক্যালি কারেক্ট, তাই ফিজিক্যালি কারেক্ট না হলেও চলবে। কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি ক্যান নট বি ফাউন্ড আউট, এখনই তাই বোঝালাম নাকি রে? এই যে কে এর ভ্যালু তো বার করতে পারবি না, কে জিনিসটা কি জানি না আমরা। সো ডাইমেনশনালির সাহায্যে আমরা এই জিনিসটাকে বার করতে পারবো না। ক্লিয়ার হলো? এই দুটো ফ্লজ আছে। অ্যাপ্লিকেবল অনলি ইফ এ রিলেশন ইজ অফ প্রোডাক্ট বাই রেশিও টাইপ, ফলস ইন দ্য কেস অফ অ্যাডিশন সাবট্রাকশন। যেমন ধর আমি রিলেশন বানালাম, এমন কেস বানালাম প্রত্যেকটাতে দেখ গুণ আকারে আছে, কিন্তু আমি কখনো x সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটাকে বানাতেই পারবো না এর দ্বারা, হ্যাঁ না বল? প্লাস দিয়ে আমরা বার করতেই পারবো না, হ্যাঁ না বল? সো আমরা ইকুয়েশন এটাকে বানাতেই পারবো না, মাঝে প্লাস বসবে না মাইনাস বসবে তাও জানতে পারবো না। সো যেখানে যোগ বিয়োগ আছে সেই সব জায়গায় আমরা রিলেশনটাকে কিন্তু বানাতে পারবো না। রিলেশন তখনই বানাতে পারবো যদি প্রোডাক্ট গুণ থাকে অথবা কি থাকে ভাগ থাকে, তাহলে বার করতে পারবো। যদি এখানে কোনো একটা ইকুয়েশন এরকম থাকতো
এন ইজ প্রপোর্শনাল টু দাঁড়াবেই না যোগে, যোগের ক্ষেত্রে প্রপোর্শনাল টু কি দাঁড়াবে, দাঁড়াবে না তো, তো সেক্ষেত্রে আমরা বানাতেই পারবো না। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বোঝাতে পেরেছি ডাইমেনশন অ্যানালাইসিস? ক্লিয়ার হয়েছে? বল সিগনিফিকেন্ট ফিগার আজকে বোঝাবো নাকি নেক্সট দিন? নিতে পারবি না হলে নেক্সট দিন করাবো, যেটা তোদের ইচ্ছে, কারণ আমার কাছে টাইম আছে। যদি বলিস আমি সিগনিফিকেন্ট ফিগার আস্তে আস্তে নিবি, অল্প অল্প করে ক্লাস। যারা দেখছো তারা কিন্তু সম্মতিতে দেখলে, এরা নিজেরা আমাকে ক্লাস করতে দেয়নি। হ্যাঁ, নেক্সট দিন থেকে কিন্তু শুনবো না, একটু আবার ফার্স্টে যাবো। হ্যাঁ, তাহলে সিগনিফিকেন্ট ফিগার, রাউন্ডিং অফ, যারা বাড়িতে একটু পড়তে চাও অ্যাডভান্স, সিগনিফিকেন্ট ফিগার, রাউন্ডিং অফ এবং তার সাথে এরর অ্যানালাইসিস, এটা আমরা নেক্সট ক্লাস পড়াবো, এটা একটু বড় হবে। তাহলে সিগনিফিকেন্ট ফিগার, রাউন্ডিং অফ, অর্ডার অফ ম্যাগনিটিউড, এরর অ্যানালাইসিস, এটা নেক্সট ক্লাস। আর তারপরের ক্লাসটা হবে আমাদের প্র্যাকটিক্যালের উপর বেস করে মেজারমেন্ট অফ লেংথ, মেজারমেন্ট অফ টাইম অ্যান্ড মেজারমেন্ট অফ ফিজিক্যাল কোয়ান্টিটিস। ক্লিয়ার? দিয়ে আমরা 4টে ক্লাসে মোটামুটি শেষ করে দেবো। আর একটা ক্লাস, আর একটা ক্লাস, এই 4টে ক্লাসে এই চ্যাপ্টারটা আমরা শেষ করবো, যেখানে 3 মার্কস থাকবে। ক্লিয়ার?